আচ্ছা, এই নামটা তুই কখনো শুনেছিস? নামটা মনে হয় আমার আপুর মুখে শুনেছি। কি শুনেছিস? কিছুই না, শুধু নামটাই শুনেছিলাম। আপু ওর বান্ধবীর সাথে কি একটা আলোচনা করছিল, তখন নামটা শুনেছিলাম। তোর আপু তাহলে চিনবে মনে হয়, তাই না? কিন্তু তুই এই নামটা নিয়ে পড়েছিস কেন? এমনি, তুই শুধু শুনবি যে এই সুভা বেঁচে আছে কিনা, আর বেঁচে থাকলে শিওর হতে হবে যে এই সুভাই সেই সুভা কিনা। আর যদি মারা গিয়ে থাকে তাহলে তো 100% শিওর হওয়া যাবে। আর যারা ওকে চেনে তারা আমাকে দেখলেই বুঝে যাবে যে সুভা আসলেই আমার মতো দেখতে কিনা। উনি তো সেদিন বলেছিলেন যে সুভার চেহারা নাকি কিছুটা আমার মতোই, তাই নিশাদ ভাইয়া আমাকে দেখে সুভা বলেছিলেন। শেষের কথাগুলো ও এত আস্তে বলল যে নিজেই শুনতে পেল না। ওর বিড়বিড় করা দেখে মালিহা বলল, তুই এসব পাগলের মতো কি বকছিস? পাগল হয়ে যাসনি তো? তুই বুঝবি না, তুই শুধু আমাকে খোঁজ নিয়ে দিবি কে এই সুভা। আচ্ছা ঠিক আছে, আপুকে জিজ্ঞেস করব নে। মালিহার সাথে কথা বলা শেষ হতেই রাজিতা ভাবতে লাগলো যে ও কি বোকার মতো চিন্তা করছে। মালিহার বোন তো এই ভার্সিটির, সুভা এই ভার্সিটির হলে তার সাথে নিশাদের পরিচয় কিভাবে হতে পারে? আর এই সুভাই যে সেই সুভা হবে, ওর এটা কেন মনে হচ্ছে? যা হওয়ার হয়েছে, মালিহা ওকে পাগল ভাবছে। শুধু শুধু ওকে এসব বলতে গেল। এই সুভা নামটা কেন জানি ওকে পাগল করে দিচ্ছে। রাজিতা ক্লাস শেষ করে কল করতে লাগলো। আরেকবার কল করবে কি করবে না ভাবতে ভাবতে কল করেই ফেলল। এতবার কল করছো কেন? দেখছই যে কল ধরছে না, তার মানে ব্যস্ত আছে। কি বলবে তাড়াতাড়ি বলো। আনানের এমন কণ্ঠ শুনে রাজিতা অভ্যস্ত নয়। দুবার কল দিতেই আনান এমনভাবে কথা বলবে রাজিতা ভাবতেও পারেনি। ও আস্তে করে বলল, আমার ক্লাস শেষ। ক্লাস শেষ তো চলে যাও, আমার আজ একটা মিটিং আছে, যেতে দেরি হবে। রাজিতা আবার আস্তে আস্তে বলল, আমি কি অপেক্ষা করব? আমি কি বলেছি অপেক্ষা করতে? যেতে বলছি চুপচাপ চলে যাও। আর হ্যাঁ, মাকে বলে দিয়েছি তোমার সাথে গিয়ে ফ্রিজ কিনতে কথা, আমার ফিরতে দেরি হবে। কিন্তু রাজিতার কথা না শুনেই খট করে কলটা কেটে দিল। রাজিতার চোখের কোণায় পানি টলমল করছে। কোনো মতে গাড়ির কাছে গিয়ে নিজেই দরজা খুলে বসতে বসতে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, মিজান ভাই চলেন। মিজান আশেপাশে তাকিয়ে আনানকে খুঁজছিল। রাজিতা বুঝতে পেরে বলল, উনি যাবেন না, আপনি চলুন। কিন্তু স্যার তো বলেছিলেন যে আজ যাওয়ার সময় ফ্রিজ কিনতে যাবেন, বাসায় যেতে দেরি হবে। কখন বলেছিল এ কথা? সকালে গাড়ি থেকে নামার সময়। আচ্ছা আপনি চলুন। রাজিতা বুঝতে পারল যে নিশ্চয়ই আনানের কিছু একটা হয়েছে, না হলে রাজিতার সাথে এমন কড়া করে কথা বলার মানুষ সে নয়। সকালেও যে মানুষটা হাসি খুশিভাবে গল্প করতে করতে আসলো, দুপুর গড়াতেই তার কি এমন হলো যে কথার ভুল পাল্টে ফেলল? তার চাচিরা কেউ কিছু বলেনি তো আবার ওর নামে? নাকি নিয়ন ভাইয়া কিছু বলেছে? কি এমন হতে পারে? সারা রাস্তা বিভিন্ন জল্পনা কল্পনা করতে করতে রাজিতা বাসায় পৌঁছল। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, তবুও আনানের বাসায় ফেরার নাম নেই। রাজিতার শাশুড়ি ওকে ফ্রিজ কিনতে যাওয়ার কথা বলেছিল, কিন্তু ভালো লাগছে না বলে ও মানা করে দিল। অন্যদিন হলে এতক্ষণ একটা ঘুম দিয়ে দিত, কিন্তু আজ রাজিতার চোখ থেকে কেন জানি ঘুম পাখি উড়াল দিয়েছে। বারবার ফোন চেক করছে। এই বুঝি মিটিং শেষে আনান কল করল, কিন্তু আনানের কোনো নামগন্ধও নেই। রাজিতাকে এমন ছটফট করতে দেখে ওর শাশুড়ি সন্ধ্যার দিকে ওকে নিয়ে শিমলাদের বাসায় গেল। শিমলা শিমুলকে পড়াচ্ছিল। রাজিতাদের দেখে একটু কথাবার্তা বলে চা বানাতে চলে গেল। রাজিতা এর আগেও শিমলাদের বাসায় একবার এসেছে। রাজিতাদের ফ্লোরটা ছাড়া বাকি সব ফ্লোর 2 ইউনিটের বাসা। শিমলারা একটা ইউনিটে থাকে, তারপরেও অনেকটা বড় বাসা। রাজিতা দেখল শিমুল পড়ছে। ওদিকটা এগিয়ে গিয়ে শিমুলের পড়া শুনল। শিমুল পড়ছে, আই লাভ মাই মাদার, মানে আমি আমার মাকে খুব ভালোবাসি। রাজিতা ওর দিকে এগিয়ে গিয়ে বলল, এভাবে নয় বাবা, আই লাভ মাই মাদার মানে আমি আমার মাকে শুধু ভালোবাসি, খুব হবে না। ওর কথা শুনে শিমুল পড়তে লাগলো, আই লাভ মাই মাদার মানে আমি আমার মাকে শুধু ভালোবাসি। শিমুলের মুখে কথাটা শুনেই রাজিতা শব্দ করে হেসে ফেলল। তারপর আরও কয়েকবার শিমুলকেও ব্যাপারটা বুঝিয়ে দিল। ততক্ষণে শিমলা চা নিয়ে চলে এসেছে। চা নাস্তা খেয়ে একটু গল্পগুজব করে রাজিতারা নিজেদের বাসায় ফিরে আসলো। রাজিতার রুমে ঢুকতেই আনানের উপস্থিতি টের পেল। বিছানায় বসে ল্যাপটপে কোনো একটা কাজ করছিল। রাজিতা ওর পাশে বসতে বসতে বলল, কখন এলেন? একটু আগে। এত দেরি হলো কেন? বললাম না একটা মিটিং ছিল। আর সব কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? তুমি আমাকে সব বলেছো কখনো? কি বলবো আপনাকে?
আমি কি কোনো ভুল করে ফেলেছি? ভুল করে থাকলে বলুন, আমি শুধরে নেবার চেষ্টা করব। এভাবে রেগে থাকলে আমি বুঝবো কি করে? রাগে আনানের চোখ মুখ লাল হয়ে উঠেছে। রাগটাকে কন্ট্রোল করার বৃথা চেষ্টা করে বলল, তোমার যে বয়ফ্রেন্ড ছিল সেটা আমাকে কখনো জানিয়েছো? কথাটা শুনে রাজিতা যেন আকাশ থেকে পড়ল। বয়ফ্রেন্ড? তাও আবার ওর? ও চোখ দুটো বড় বড় করে বলল, মানে? রাজিতা মানে বলার সাথে সাথে আনান ল্যাপটপের থেকে মুখ তুলে বলল, একদম ন্যাকা সাজবে না এখন। এইসব ন্যাকামি আমার একদম ভালো লাগে না। তোমার বয়ফ্রেন্ড ছিল, তুমি একবার আমাকে জানাতে। আমি তোমাকে কখনো জোর করতাম না। রাজিতা এবার রেগে গেল, কারণ যে দোষ ওর নেই তার অপবাদও কখনো মেনে নেবে না। আপনি কিসের বয়ফ্রেন্ডের কথা বলছেন আর কিসের জোর করার কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কোনো রিলেশন ছিল না বিয়ের আগে? কোনো বয়ফ্রেন্ড ছিল না? নিশ্চয়ই আপনার সাথে কেউ মজা করেছে। আপনি এটা বিশ্বাস করলেন কি করে? আমার রিলেশন থাকলে আপনাকে এত সহজে আপন করে নিতে পারতাম? আপনার বোঝা উচিত ছিল এটা কোনো মজা করার বিষয় হলো। আর এমনও তো হতে পারে যে তুমি এত সব কিছু এত ভালোবাসা দেখে আগের সব ভুলে গেছো আর এখন সবটা অস্বীকার করছো। রাজিতার রাগে দুঃখে কান্না চলে আসলো। ও কান্না করতে করতে বলল, আপনার থেকে আমি এমন কোনো কথা আশা করিনি। এই কয়দিনে আপনি আমাকে এই চিনলেন? আমি আমার সবটা উজাড় করে দিয়ে আপনাকে ভালোবাসতে চাইছি। এটাই কি আমার অপরাধ? নাকি এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, এটাই আমার অপরাধ? আনান রেগে গেলে মাথা ঠিক থাকে না। এর আগে রাগটাকে কন্ট্রোল করতে পারলেও আজ রাজিতার সাথে অন্য একটা ছেলের ছবি দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছে না। ও বুঝতে পারছে যে ওর এই কথাগুলোর জন্য পরেও নিজেই অনুতপ্ত হবে, কিন্তু রাজিতার পাশে অন্য কেউ জাস্ট ও সহ্য করতে পারছে না। রাজিতার চোখের পানিগুলোও ওর সহ্য হচ্ছে না। ও নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে রাজিতার কাঁধে হাত রেখে ওর চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, তোমার বয়ফ্রেন্ড থেকে থাকলেও আমার কোনো সমস্যা নেই, কারণ সেটা তোমার অতীত ছিল আর আমি তোমার বর্তমান। কিন্তু তুমি আমাকে সেটা একবার জানাতে পারতে। আমি জানি না ওই ছেলেটাকে তুমি কি বলে বুঝিয়েছ, তাকে সরি বলেছ কিনা। আর আমাকেও মন থেকে। এইটুকু বলেই থেমে গেল আনান। রাজিতা এক ঝটকায় নিজের কাঁধ থেকে আনানের হাত সরিয়ে নিয়ে বলল, আপনার বলা শেষ হয়ে থাকলে আমি কি কিছু বলতে পারি? আনান এখন কিছুটা শান্ত হয়েছে, তাই শান্ত স্বরে বলল, বলো, আপনি কিসের ভিত্তিতে এতটা শিওর হলেন যে আমার বয়ফ্রেন্ড ছিল? রাজিতার কথা শেষ না হতেই আনান নিজের ফোনের গ্যালারি বের করতে করতে বলল, আনান রেদওয়ান প্রমাণ ছাড়া কাউকে দোষী করে না। তারপর নিজের ফোনে রাজিতা আর অন্য একটা ছেলের সাথে একের পর এক ছবি দেখাতে গিয়ে বলতে লাগলো, এগুলো কি মিথ্যে? এগুলোকে কিভাবে অস্বীকার করবে? এই ছেলেটার সাথে এত ছবি, দুজনের এই হাসি মুখ, এই আনন্দ খুশি, এগুলো কি লুকানোর? আর এটাকে এডিট কোনোভাবেই বলা যায় না। এবার বলো, তোমার যদি এই ছেলেটার সাথে কোনো রিলেশন নাই থেকে থাকে, তাহলে এইসব কি? রাজিতা এবার তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ও আচ্ছা, এই ব্যাপার। এতদিন তাহলে আপনিও আমার সাথে নাটক করেছেন, তাই না? নাটক? কিসের নাটক? কি বলছো তুমি এসব? নাটক এটাই যে আপনি আমাকে বিশ্বাস করেন। এতটাই ঠুনকো ছিল আপনার বিশ্বাস যে কয়েকটা ছবি যথেষ্ট ছিল তা গুড়িয়ে দেওয়ার জন্য। তুমি কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। এই ছেলেটার সাথে যদি তোমার কোনো রিলেশন নাই থেকে থাকে, তাহলে এই ছবিগুলো এক্সপ্লেন করো। এই ছবি এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার নেই। যাকে আমি নিজের ভাই মনে করি, যে আমাকে ছোটবেলা থেকে নিজের ছোট বোনের মতো ভালোবাসা দিয়ে আসছে, তার নামে এইসব নোংরা কথা বলতে আপনার বিবেকে একটুও বাধল না? আর তখন তো ঠিকই বড় মুখ করে বলছিলেন যে এসব ছোটোখাটো বিষয়ে নাক না গলাতে, যা করিনি তা নিয়ে মাথা না ঘামাতে। আর এখন কয়েকটা ছবি দেখেই আপনার মাথা 360 ডিগ্রি ঘুরে গেল। বাহ আনান সাহেব, বাহ! এই আপনার বিশ্বাস, তারিফ করতে হয় আপনার বিশ্বাসের। বলেই আনানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল রাজিতা। আনান হাঁ করে ওর চলে যাওয়া পথের দিকে চেয়ে রইল। রাজিতার কথাগুলোর মানে বুঝতে আনানের বেশ খানিকটা সময় লাগলো। যখনই বুঝতে পারল যে ছবির ছেলেটা আর কেউ নয়, রাজিতার চাচাতো ভাই নিয়ন, তখন লজ্জায় নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলতে ইচ্ছে হচ্ছিল আনানের। না জেনে না শুনে ও রাজিতার উপরে এত বড় একটা মিথ্যে অপবাদ দিয়ে দিল। শুধু তাই নয়, এতটা কেয়ারলেস কি করে হয়ে গেল আনান? জাস্ট অন্য একটা ছেলের সাথে রাজিতার কিছু ছবি দেখেই আজও নিজেকে ঠিক রাখতে পারেনি। যদি অন্য কিছু হতো তাহলে? রাজিতার প্রতি ওর বিশ্বাস এতটা ঠুনকো কি করে হতে পারে? ও যে ওর জীবনের চাইতেও রাজিতাকে বেশি ভালোবাসে, এমন একটা ভুল ও কি করে করতে পারল? রাজিতাকে ভুল বোঝার আগে ওকে ভালোভাবে খবর নেওয়া উচিত ছিল যে ছেলেটা কে, ছেলেটার সাথে রাজিতার কি সম্পর্ক, ছবিটা কে পাঠিয়েছে। এটুকু ভাবতেই আনান এবার গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল, এটা ভেবে যে আসলেই তো ছবিগুলো কে পাঠালো আনানকে। সে নিশ্চয়ই রাজিতার ভালো চায় না। কে হতে পারে এটা? আসল আইডি থেকে অবশ্যই পাঠায়নি। রাজিতার সাথে এত শত্রুতা কার থাকতে পারে? নীলা? না, ওর তো এখন নতুন জীবন শুরু হতে যাচ্ছে, ও নিশ্চয়ই হবে না। তাহলে কি নিয়ন নিজে পাঠিয়েছে? কিন্তু ও তো রাজিতার ভালো চায়। নাকি রাজিতার চাচির কথাই ঠিক, নিয়ন রাজিতার অগোচরেই ওকে পছন্দ করে? আনান আর কিছু ভাবতে পারে না।
এখন ওর প্রথম কাজ হবে রাজিতার রাগ ভাঙানো, আর দ্বিতীয় কাজ হবে ছবিগুলো কে পাঠিয়েছে তা খুঁজে বের করা। ছবিগুলো অন্য কারো হাতে পড়লে কি হতে পারে তা ভাবতেই আনানের শরীরে কাঁটা দিয়ে উঠল। ও নিজেই যেখানে ছবিগুলো দেখে ধোঁকা খেয়ে গেছে, সেখানে অন্য কেউ দেখলে কি ভাববে। রাজিতা গোমরা মুখে ওর শাশুড়ির রুমে উকি দিয়ে দেখল যে উনি একাই আছেন রুমে, কোরআন পড়ছেন। রাজিতা ফিরে আসতে লাগল। তখন ওর শাশুড়ি কোরআনের দিক থেকে মুখ না ঘুরিয়েই রাজিতাকে বলল, চলে যাচ্ছিস কেন, ভেতরে আয়। রাজিতা চুপিসারে এসে ওর শাশুড়ির পাশে বসল। ওর শাশুড়ির মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ভালোই লাগছিল। কিছুক্ষণ পর ওর শাশুড়ি কোরআন পড়া শেষ করলেন। রাজিতার বিবর্ণ মুখ দেখে বুঝে গেলেন যে নিশ্চয়ই কান্নাকাটি করেছে। তাই ওর রাজিতাকে আরও কাছে ডেকে নিয়ে ওর থুতনিতে হাত রেখে বললেন, দেখি মুখটা, কান্না করেছিস? না আসলে। আনান কিছু বলেছে? না আসলে বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ছিল। আমাদের পাশে থাকতেও যদি বাবা মায়ের কথা মনে পড়ে, তাহলে তো বুঝবো যে আমাদের এখনও আপন ভাবতে পারিসনি। রাজিতার চোখের পানিগুলো যেন একটু ভালোবাসার অপেক্ষায় ছিল। তার ছোঁয়া পেতে না পেতেই আবার বর্ষণ শুরু হলো। তারপর কেঁদে কেঁদে বলতে লাগলো, এক বাবা মাকে হারিয়েছি, আরেক বাবা মাকে হারালে হয়তো আমার বেঁচে থাকাটাই বৃথা হয়ে যাবে। তাহলে কান্না করছিস কেন? নিশ্চয়ই আনান কিছু বলেছে। রাজিতা মাথা নাড়িয়ে বলতেই ওর শাশুড়ি বলল, দাঁড়া, আমি এক্ষুনি আনানকে ডাকছি। কি এমন হয়েছে যে মেয়েটাকে এভাবে বকাবকি করতে হবে? ও কি ভেবেছে তোর কেউ নেই বলে যা খুশি তাই বলবে? আমাদের কি চোখে পড়ে না ওর? রাজিতা কান্না থামিয়ে অবাক চোখে ওর শাশুড়ির কথাগুলো শুনছে। তারপর বলল, তেমন কিছু হয়নি মা, আপনি শুধু শুধু ওনাকে ডাকছেন। সত্যি তো? আবার কিছু বললে সোজা আমাকে নালিশ জানাবি, আমি ওকে শিক্ষা দেব। তারপর একটু নরম সুরে বললেন, তোদের জীবনটা আমরা অনেক বছর আগেই পার করে এসেছি মা, এসব আমরা বুঝি। আর সন্তানেরা কখনো মায়ের চোখকে ফাঁকি দিতে পারে না। আজ তোকে একটা আমার গোপন কথা বলি, শুনবি? রাজিতা অনেক আগ্রহের সাথে ওর শাশুড়ির দিকে তাকিয়ে বলল, অবশ্যই, বলেন। নীলাকে দেখতে গিয়ে তোকে দেখে যখন জানতে পারলাম যে তুই এতিম, মা বাবা কেউ নেই, তখন কেন জানি তোর প্রতি আমার একটা আলাদা মায়া জন্মে গিয়েছিল। কিছুদিন হলো আমার মা মারা গিয়েছেন, তাতেই আমার নিজেকে বড্ড অসহায় লাগে। আর তুই তো ছোট থেকেই মায়ের আদর থেকে বঞ্চিত। তারপর কিছুক্ষণ থেমে থেকে তিনি আবার বললেন, আমি কেন জানি মন থেকে শুধু তোকেই বৌমা হিসেবে চাইছিলাম। মনে হচ্ছিল যে এই এতিম মেয়েটাকে পেলে মায়ের মতো আদর দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতাম। একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দিলেও যে অনেক অনেক পুণ্যের মা। আল্লাহ হয়তো আমার মনে মনে করা দোয়াটা কবুল করে নিয়েছিলেন। তাই তো যেভাবেই হোক তোকেই আমার ঘরের লক্ষ্মী করে পাঠালো। এই জন্যই তো বলে যে আল্লাহর কাছে সব সময় চাইতে থাকো। চাইতে তো আর ক্ষতি নেই, আল্লাহ দিলেও তো দিতে পারেন, কারণ সব কিছু তো তারই হাতে। রাজিতা কথাগুলো শুনে চোখের পানিগুলোকে আবার মুক্ত করে দিল। তারপরও শাশুড়িকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কান্না করল। রাতে খাওয়া শেষে বইপত্র নিয়ে রাজিতা ওর শাশুড়ি রুমে চলে গেল। আনানকে কিছু বলার সুযোগই দিল না। বিয়ের পর থেকে পড়াশোনা করতে দেখিনি, আর আজ মায়ের রুমে বই নিয়ে যাচ্ছে পড়তে, মনে মনে বলতে লাগলো আনান। রাজিতার রাগ ভাঙানোর জন্য আনানোর জন্য সুন্দর একটা নেকলেস কিনে এনেছে। ফেরার পথে একটা ফুলের মালাও এনেছে। মেয়েদের নাকি উপহার অনেক পছন্দ, তাও যদি রাজিতার রাগ ভাঙে। কিন্তু আনানের সাথে কথাই যদি না বলে, ও রাগ ভাঙাবে কি করে? ওর মায়ের রুমে ঢুকে বসে আছে। আনান রুম থেকে বেরোতেই দেখল যে ওর বাবা নিজের বালিশ নিয়ে গেস্ট রুমের দিকে যাচ্ছে। আনান ওর বাবাকে থামিয়ে বলল, কি ব্যাপার বাবা, তুমি বালিশ নিয়ে কোথায় ছুটছো? ওর বাবা বিষণ্ণ গলায় বললেন, দুই শাশুড়ি বৌমা বায়না ধরেছে আজ একসাথে থাকবে। আমার আর কি করার আছে, তল্পা নিয়ে ছুটছি। তুইও যা, ঘুমিয়ে পড়। আনানের খুব রাগ হচ্ছে রাজিতার ব্যবহারে। স্বামীর সাথে একটু রাগারাগি হয়েছে, সেটা পুরো পরিবারকে জানিয়ে বেড়াতে হবে। আজব মেয়ে একটা, কোনো কমন সেন্স নেই। রাগে গজরাতে ওর মায়ের রুমে গিয়ে দেখে যে রাজিতা ওর মায়ের পাশে শুয়ে আছে। আনানকে দেখে ওর মা বলল, রাজিতার নাকি ওর মায়ের খুব মনে পড়ছে, তাই ও আজ আমার কাছে থাকবে। তারপর আনানকে ইশারায় বুঝিয়ে দিলেন চলে যেতে। উনি একটু পর রাজিতাকে বুঝিয়ে পাঠিয়ে দেবেন। রাজিতা ওর শাশুড়ির পাশে শুয়ে ভাবতে থাকে যে মায়েরা বুঝি এমনিই হয়। আনান শুয়ে শুয়ে রাজিতার জন্য অপেক্ষা করছে। হঠাৎ আস্তে করে দরজা খোলার শব্দে লাফ দিয়ে উঠে আনান। তারপর দেখে যে রাজিতা আস্তে আস্তে দরজা লাগাচ্ছে। রাজিতা আনানকে পাশ কাটিয়ে গিয়ে শুয়ে পড়ল। আনান আস্তে করে বলল, বউটার রাগ কি কমেছে? রাজিতা তবুও চুপ করে আছে। রাজিতার এই ব্যবহার আনানের আর সহ্য হচ্ছে না। ও একটু রাগান্বিত স্বরে বলল, তুমি এসব কি শুরু করেছ? সবাইকে বলে বেড়াতে হবে যে আমার সাথে রাগ করে আছো? রাজিতা আস্তে করে বলল, আপনাকে কি বলল যে আমি সবাইকে এসব বলে বেড়াচ্ছি? তাহলে আমার থেকে দূরে দূরে ছিলে কেন এতক্ষণ? আমি আসলেই জানতাম না যে ওইটা নিয়ন ভাইয়ার ছবি। আমি তো ভেবেছিলাম ওইটা অন্য কোনো ছেলের ছবি। আর আপনি অমনি আমাকে সন্দেহ করা শুরু করে দিলেন। একবার আমার কাছে সত্যিটা জানারও প্রয়োজন মনে করলেন না? আচ্ছা, আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার জায়গায় তুমি থাকলে কি করতে? তুমি কি আমায় ভুল বুঝতে না? কিছুক্ষণ চুপ থেকে রাজিতা বলল, জানি না,
কেন? এখন জানো না কেন? আমার বেলায় তো ঠিকই বললে যে ভুল বুঝেছি। তুমি হলে ভুল বুঝতে না? রাজিতা আরও একটু চুপ থেকে বলল, হয়তো আমি আগে সত্যতা যাচাই করার চেষ্টা করতাম, কিন্তু আপনি তো কোনো কিছু না জেনে, কোনো কিছু না ভেবেই আমাকে উল্টোপাল্টা বলতে শুরু করলেন। আমি বলছি তো, অন্য কোনো ছেলের সাথে তোমার ছবি দেখে আমার মাথা ঠিক ছিল না। নেক্সট টাইম এমন হবে না, প্লিজ। বলেই পকেটে রাখা নেকলেসটা রাজিতার গলায় পরাতে গেল আনান। রাজিতার গলায় আনান হাত দিতেই রাজিতা এক ঝটকায় আনানের হাত সরিয়ে দিতে দিতে বলল, কি করছেন? আনান কণ্ঠটা নরম করে বলল, মেয়েরা নাকি উপহার পেতে পছন্দ করে, তাই তোমার জন্য, আমার জন্য উপহার এনেছেন? এত কিছু বলার পরেও আপনি ভাবলেন কি করে যে আপনার উপহার পেয়েই আমি সব ভুলে যাব এক্ষুনি? আর দেখি কি উপহার এনেছেন। বলেই রাজিতা আনানের দিকে ঘুরে ওর হাত থেকে নেকলেসটা নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনার কি আমাকে লোভী মেয়ে মনে হয়? না, আসলে আমি তো শুধু তোমার রাগ ভাঙানোর জন্য ছোট্ট একটা উপহার এনেছি। জানি না তোমার পছন্দ হয়েছে কিনা। আমাকে দেখে কি আপনার সত্যি এমন মনে হয় যে আপনাদের টাকা পয়সার লোভে পড়ে আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি? আমি কি তা বলেছি? বলেননি? তাহলে তখন ওটা কি ছিল? আমি কি এমনি এমনি বলছি? তখন রাগে আমার মাথা ঠিক ছিল না, তাই উল্টোপাল্টা বলে ফেলেছি। নিজের রাগটাকে আগে কন্ট্রোল করা শিখুন। রাগ মানুষের সমস্ত গুণগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। সব সময় তো শুধু আমাকেই জ্ঞান দিন, নিজেকেও মাঝে মধ্যে জ্ঞান দিবেন, তাহলে আর এরকম সিচুয়েশন তৈরি হবে না। দেখো, আমি তো মেনে নিয়েছি যে আমার ভুল হয়েছে। তোমাকে আমার বিশ্বাস করা উচিত ছিল। একটা মেয়ে বিয়ের পর পুরো পৃথিবীর সাথে হাসি মুখে লড়ে যেতে পারে যদি তার ভালোবাসার মানুষটি পাশে থাকে, কিন্তু সেই ভালোবাসার মানুষটিই যদি বিপক্ষে গিয়ে দাঁড়ায়, তাহলে পুরো পৃথিবীটাই পর হয়ে যায়। আনান এবার রাজিতাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাজিতা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও আনানের শক্তির কাছে পেরে উঠল না। রাজিতা চোখের পানিগুলো যেন ঝরতে ঝরতে এখন কিছুটা শিথিল হয়ে এসেছে। ও আনানকে উদ্দেশ্য করে বলল, শুধুমাত্র মা বাবার মুখের দিকে তাকিয়ে এবারের মতো মাফ করে দিচ্ছি। আশা করি এই ঘটনার পুনরাবৃত্তি কখনো হবে না। মানুষ মাত্রই ভুল করবে, আবার ক্ষমা চাইবে, কিন্তু এক ভুল দুইবার করা মানে আগের ভুলটাকে ভুল না ভাবা। আনান আস্তে করে বলল, রাজিতা কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আর আমাকে উপহার দিতে চাইলে দামি কিছু না দিলেও হবে। বিয়ের মধ্যে যা দিয়েছেন ওগুলো পড়ারই সময় নেই, আর দিয়ে কি হবে? সব মেয়েরাই শুধু দামি গিফট চায় না আনান সাহেব। কিছু কিছু মেয়ে ভালোবাসার ছোট ছোট উপহারগুলো হৃদয় দিয়ে আগলে রাখে। আনান এবার রাজিতাকে ছেড়ে বিছানা থেকে উঠে গেল। তারপর লাইট জ্বালিয়ে টেবিলে রাখা একটা ফুলের মালা এনে রাজিতাকে বলল, একটু উঠে বসতে পারবে? রাজিতা আনানের হাতে টাকা ফুলের মালা দেখে বলল, এসব আবার কখন আনলেন? তারপর আনান রাজিতার বেনি করা চুলে ফুলগুলো দিতে গেলে রাজিতা সরে গিয়ে বলল, আমার এখন ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, ঘুমাবো, আপনিও শুয়ে পড়ুন। বলেই কাঁথাটা গায়ের উপর তুলে দিয়ে শুয়ে পড়ল রাজিতা। আনান বুঝতে পারল যে রাজিতা এখনও রেগে আছে। ও যেসব কথা বলেছে এত সহজে রাগ ভাঙে? আনান আর কিছু না বলে শুয়ে শুয়ে ভাবতে লাগলো যে কী হতে পারে যে এই ছবিগুলো পাঠিয়ে ওর গড়তে থাকা ভালোবাসায় ফাটল ধরিয়ে দিল। একবার তাকে খুঁজে পেলে আনান কখনো ক্ষমা করবে না, তার উপযুক্ত শাস্তি তাকে পেতেই হবে। আনান এটা স্পষ্ট বুঝতে পারছে যে রাজিতার আপন কেউ ছাড়া এই ছবিগুলো অন্য কারো পাওয়ার কথা না। কিন্তু সে কে? সারা সকাল রাজিতা আনানের সাথে ভালো করে কথা বলেনি, মুখটা কালো মেঘের মতো করে রেখেছে। গাড়িতে উঠে কিছুক্ষণ চুপ থাকার পর আনান বলল, তোমার কি মনে হয় কে পাঠাতে পারে ছবিগুলো? রাজিতাকে চুপ থাকতে দেখে আনান বলল, আর কত চুপ থাকবে? আমাকে এভাবে শাস্তি কেন দিচ্ছ? তোমার শাস্তি দেওয়ার শেষ হচ্ছে না। দেখো, এভাবে চুপ থাকলে কোনো কিছু সলভ করা যাবে না। ছবিগুলো যে পাঠিয়েছে সে তোমার শত্রু হবে, আর আমি চাই না কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করুক। এই কাজের শাস্তি তাকে পেতেই হবে। আজ আমাকে ছবি পাঠিয়েছে, কাল যে আমার পরিবারকে ছবি পাঠাবে না তার গ্যারান্টি আছে? মা বাবা ছবিগুলো দেখে যদি আমার মতো ভুল বুঝে? 2 দিন পর গেট টুগেদার পার্টি। আমি চাই না সব কিছু শুরুর আগে শেষ হয়ে যাক। আমি তোমার লাইফে আর কোনো ঝামেলা চাই না, না তো আমি নিজে করব, না তো কাউকে করতে দেব, প্রমিস। রাজিতা দেখল যে আনানের কথাই ঠিক। ছবি কে পাঠিয়েছে তা আগে বের করতে হবে। আপনাকে ছবিগুলো কিভাবে পাঠিয়েছে? মেসেঞ্জারে। এই দেখো, আইডিটার নাম মনে হয় পলাশ ফুল ছিল, এখন ব্লক করে রেখেছে। রাজিতা আনানের হাত থেকে ফোনটা নিয়ে মেসেজগুলো দেখল। বেশি কিছু লেখেনি, তবে একটা লেখা দেখেও আতকে উঠল। লেখার ধরনটা ওর খুব পরিচিত। তারপর ফোনটা আনানের হাতে দিতে দিতে বলল, রিমি। আনান নিজেও যেন চমকে উঠল রিমির নাম শুনে। রাজিতা যতটুকু শুনেছে রিমি অনেক ভালো একটা মেয়ে, ছোটবেলা থেকেই ওর অনেক সাহায্য করেছে। তাহলে রিমি কি করে হতে পারে? পিছনে বসে আনান অবাক হয়ে বলল, রিমি কি করে হতে পারে? তুমি তো বলেছিলে। জানি না, আমিও শিওর না। শিওর না হয়ে কাউকে সন্দেহ করলে তোমার মতো পস্তাতে হবে। আমি এখন একটু যাব চাচুদের ওখানে, রিমির সাথে কথা বলতে হবে। এখন গিয়ে কি কথা বলবে? আর রিমি বাসায় আছে কিনা সেটাও তো জানতে হবে। হ্যাঁ, আমি ফোন করে শুনছিও বাসায় আছে কিনা। আমার তো এখন ক্লাস নেই,
আপনি আমাকে ওখানে ছেড়ে দিলেই হবে। কাজটা রিমি করে থাকলে আমার বেশি সময় লাগবে না সেটা বের করতে। আমি চাচ্ছি এটা রিমি যেন না হয়, যাকে আমি আমার আপন ভাবি, শুভাকাঙ্ক্ষী ভাবি। সে যদি আমার শত্রু হয় তাহলে আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। ক্লাস শেষ হলে আমিও তোমার সাথে যেতাম, তোমাকে একা পাঠাতে সাহস হয় না। রাজিতা একগাল হেসে বলল, আরে আমি কি ছোট বাচ্চা নাকি? আর এই কয়দিনে আপনার থেকে অনেক কিছু শিখেছি। ভয় পাবেন না, মানছো তাহলে যে আগে তুমি বোকা ছিলে? আপনি এমনভাবে বলছেন যেন এই কয়দিনে আমি সব কিছু শিখে পুরো পৃথিবী উল্টে ফেলেছি। আমি কি বলেছি নাকি তুমিই বললে? রাজিতার ভাগ্য ভালো ছিল যে রিমি বাসাতেই আছে। ড্রাইভার গাড়িটা রাজিতার চাচুর বাসার সামনে রাখতেই রাজিতা নেমে চলে গেল। আনানের ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজিতাকে নামিয়ে দিয়ে চলে যেতে হলো। রাজিতাকে দেখেই রিমি জড়িয়ে ধরে বলল, কিরে এত সকাল সকাল তুই? আনান ভাইয়ার সাথে কোনো ঝামেলা হয়েছে? রাজিতা ওর কথার উত্তর না দিয়ে ওর চাচা আর চাচির সাথে কথা বলে রিমিকে নিয়ে ওর রুমে যেতে যেতে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে, চল। রিমি ওর রুমে গিয়ে বলল, কি এমন কথা যে সবার সামনে বলতে পারলি না? রাজিতা কান্না করতে করতে বলল, জানিস আনান আমাকে আর নিবে না, বলেছে এখন থেকে এখানেই থাকতে, কোনো জিনিসপত্র আনতে দেয়নি, বলেছে ওনাদের বাসার কিছুই আনা যাবে না। রিমি ওকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আর কয়দিন পরেই তো নিয়ন ভাইয়া আসছে, তখন সব ঠিক হয়ে যাবে। আনান আমাকে ধুল বুঝেছে, আমি এখন কি করব? আমার মনে হয় নীলা আপুই কাজটা করেছে। বলেই আবার কান্না করতে করতে ছবি পাঠানোর সব ঘটনা রিমিকে খুলে বলতেই রিমি বলে উঠল, দেখেছিস আপুর কাজকর্ম, নিজে বিয়ে করতে চলেছে তাও তোর পিছু ছাড়ছে না। আমি আজকেই নিয়ন ভাইয়াকে বলে দিব। আর চাচ্চুদের এখনই কিছু বলিস না, চিন্তা করবে, আমি পরে বলে দিব। তুই আমাকে এক গ্লাস ফলের জুস এনে দিতে পারবি? সকালে ভালো করে কিছুই খাইনি। রিমি ওকে রেখে রুম থেকে বেরোতেই রাজিতা নিজের অভিনয়কে নিজেই বাহবা দিল। ও নিজেও চায় যে ওর গোপন শত্রুটা যেন রিমি না হয়, কিন্তু ইনভেস্টিগেট তো করতেই হবে। রিমির ফোনের পাসওয়ার্ড ওর জানা আছে। ফোনের লক খুলে মেসেঞ্জারে ঢুকে সুইচ প্রোফাইলে গিয়েই রাজি তার হার্টবিট দ্রুত চলতে শুরু করলো। ও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রিমির আরেকটা আইডির নাম পলাশ ফুল। তার মানে ওর ধারণা সত্যি হয়ে গেল। এটা রিমি না হলেই হয়তো ও বেশি খুশি হতো। তারপর চ্যাট লিস্টে আনানের আইডি দেখে 100% শিওর হয়ে গেল। ধপ করে রিমির বিছানার উপরে বসে পড়ল রাজিতা। ওর চোখের পানির ধারা বন্ধ হয়ে গেছে। রিমি হয়তো কল্পনাও করতে পারেনি যে রাজিতা এভাবে ওকে ধরে ফেলবে। রিমির মতে প্রথমত রাজিতা একটু বোকা টাইপের মেয়ে, দ্বিতীয়ত ও কখনো রিমিকে সন্দেহ করবে না, তৃতীয়ত রাজিতা কখনো কারো পার্সোনাল জিনিসে ইন্টারফেয়ার করে না। রিমি এসে রাজিতার হাত থেকে ফোনটা নিতেই সব বুঝে গেল। দুজনেই চুপচাপ পাশাপাশি বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। রিমি প্রথম কথা বলল, প্লিজ রাজি, আমাকে মাফ করে দে। আমি আসলে, তুই এটা কেন করলি রিমি? আমি তোকে সবচেয়ে আপন ভাবতাম। আমি ভাবতাম যে চাচ্চু আর নিলয় ভাইয়ার মতো তুইও আমার আপন ভাবিস। তুই সব সময় আমার ভালো চাস, আমি না চাইতেও আমার সাহায্যে এগিয়ে আসিস। কিন্তু তুই, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে সাহায্য করার জন্যই। আমার সাহায্য? আমার সংসারটা শুরু না হতেই ভেঙে দেওয়াটাকে তুই সাহায্য বলছো? আমি আসলে নিজে কাজটা করিনি, নিয়ন ভাইয়া, হ্যাঁ নিয়ন ভাইয়া আমাকে এটা করতে বলেছিল। নিয়নের নাম শুনতেই রাজিতা বিছানা থেকে উঠে বসল। কাল থেকে এসব কি হচ্ছে ওর সাথে? ওর আপন মানুষগুলোই কেন আস্তিনের সাপ হয়ে বেরোচ্ছে? ও কি এমন কি পাপ করেছে যার শাস্তি সবাই হাসি মুখে ছুরি ঢুকিয়ে করছে? রাজিতা চুপ থাকতে দেখে রিমি বলল, নিয়ন ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে, আর তোর অন্য কোথাও বিয়েটা ভাইয়া কিছুতেই মেনে নিতে পারছে না। এখন আনান ভাইয়া তোকে আর না নিলে ভালোই হবে। নিয়ন ভাইয়া আসলে দেখবি সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ন ভাইয়ার প্ল্যান। নিয়ন ভাইয়া তোকে এসব করতে বলেছে? আমি কি মিথ্যে বলছি? নিয়ন ভাইয়াই আমাকে এসব করতে বলেছিল। তোর বিশ্বাস হচ্ছে না? রাজি, নিয়ন ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে, তোকে একদম রাজরানীর মতো করে রাখবে। ভাইয়ার থেকে ভালো আর কেউ তোর খেয়াল রাখতে পারবে না, দেখিস। তুই নিজের ভাইয়ের জন্য আমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিতে একবারও ভাবলি না? রাজি, নিয়ন আমার ভাই, নিজের ভাইয়ের কষ্টটা আমি কি করে চেয়ে চেয়ে দেখতাম। আর আমি কেউ না, তাই না? রাজি, তুই আমাকে কেন ভুল বুঝছিস? আমি তো ভাইয়ার কথাতে শুধু, ওই নামটা আর কখনো আমার সামনে নিবি না, আর তুইও কখনো আমার সামনে আসবি না। আমি আর কাউকে বিশ্বাস করি না, সবাই বিশ্বাসঘাতক। আর হ্যাঁ, আনান আমাকে অনেক ভালোবাসে। সো নেক্সট টাইম এমন চিপ কাজ আর করার কথা কল্পনাতেও আনিস না। বলেই রাজিতা রিমির রুম থেকে বেরিয়ে সোজা ভার্সিটিতে চলে গেল। অদ্ভুত,
ওর এখন আর একটুও কান্না পাচ্ছে না, পাথরের মতো কঠিন হয়ে আছে ও। আনান কয়েকবার কল করেছিল, রিসিভ করেনি। আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না রাজিতার, আনানকেও না। নিজের ওপরেই বিতৃষ্ণা চলে এসছে। আজ আনানের ক্লাস ছিল রাজিতাদের ব্যাচের সাথে। ক্লাস শেষে আনান রাজিতাকে ও রুমে যেতে বলল। রাজিতার অনিচ্ছা সত্ত্বেও আনানের রুমে গেল। আনান রাজিতার চোখ মুখ দেখেই বুঝতে পারল যে রাজিতা জানতে পেরে গেছে ছবিগুলো কে পাঠিয়েছে। রাজিতা আনানের সামনে চেয়ারে বসতেই আনান পানির বোতলে ইয়ে দিতে দিতে বলল, ওটা রিমি ছিল? রাজিতা আগে অনেকটা পানি খেয়ে নিল। ওর মনে হচ্ছে পুরো পৃথিবীর পানি খেলেও হয়তো ও তৃষ্ণা মিটবে না। তারপর আনানকে উদ্দেশ্য করে বলল, কষ্ট পাওয়ার জন্য আমিই কি একমাত্র পারফেক্ট? কি বলছো এসব তুমি? সবাই কেন শুধু আমাকেই বেছে নেয় কষ্ট দেওয়ার জন্য? আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। এই আনান থাকতে কেউ তোমার ধারে কাছেও আসতে পারবে না। কেউ তোমাকে একটু কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তাকে পেতে হবে। আর সেটা যদি আপনি নিজে হন, তখন? আমি একবার ভুল করেছি বলে কি বারবার ভুল করব? কথা দিচ্ছি, না জেনে শুনে কখনো তোমাকে ভুল বুঝবো না, প্রমিস। রাজিতা আনানের হাত শক্ত করে চেপে ধরে বলল, আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না। আমি আপনাকে কখনো ভুল বুঝলেও না, কারণ এখন আপনি ছাড়া আমার যে আপন বলতে কেউ নেই। আমি আর কাউকে বিশ্বাস করতে চাই না। তারপর রাজিতা আনানকে সব খুলে বলতেই রাগে অগ্নিবর্ণ ধারণ করে আনান বলল, দেখেছো, আমি আগেই বলেছিলাম যে তোমার নিয়ন ভাইয়ার মনের খবরটা তোমার জানা উচিত ছিল, কিন্তু উনি তোমাকে পাওয়ার জন্য এমন জঘন্য একটা কাজ করবে আমার ভাবতেও ঘৃণা লাগছে। এর শাস্তি তো পেতেই হবে। একবার দেশে আসুক। আপনি কথা দিন এই নিয়ে কোনো ঝামেলা করবেন না। এতদিনের উপকারের প্রতিদানটা না হয় আমি এভাবেই দিলাম। আজ রাজিতার শুধু 2টো ক্লাস ছিল, আনানেরও শুধু একটাই ক্লাস ছিল, তাই ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। গাড়িতে ওঠার পর থেকে রাজিতাকে চুপ থাকতে দেখে আনান বলল, আজ আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, বলো কোথায় যাবে? রাজিতা আনানের কাঁধে মাথা রেখে বলল, আজ আমার ভালো লাগছে না, অন্যদিন যাব। ভালো লাগছে না বলেই তো আজ সারাদিন ঘুরব। আমি যেখানে বলবো সেখানেই নিয়ে যাবেন? বলেছি যখন নিয়ে যাব, বলেই দেখো। যদি বলি সিলেটের জাফলং যাব, নিয়ে যাব। সময় বেশি লাগবে আর। আচ্ছা হয়েছে, বুঝতে পেরেছি। এতই যখন আমার পছন্দের জায়গায় যাওয়ার ইচ্ছে, তখন আমি আপনাকে আমার সবথেকে প্রিয় জায়গায় নিয়ে যাব। তোমার প্রিয় জায়গা কোথায় সেটা গেলেই বুঝতে পারবেন, সিক্রেট। আনান দেখল যে ওর সাথে কথা বললে রাজিতার মন ভালো হয়ে যাবে, তাই ও কথা বাড়ানোর জন্য বলল, তোমার পছন্দের জায়গার কি হবে? এই কোনো পার্ক টার্ক হবে নাকি? আপনার কোনো কিছু গেস করার ক্ষমতাটা এত বাজে কেন? আপনি তো আমার পছন্দের জায়গার ধারে কাছেও যেতে পারলেন না। তাহলে কোনো রেস্টুরেন্ট, কোনো শপিং মল, নাকি কোনো রিসর্ট? রাজিতা এবার হেসে ফেলল। অনেকক্ষণ পর রাজিতার প্রাণ খোলা হাসি দেখেই আনানের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ওর নিজের ঠোঁটেও হাসি ফুটে উঠল। তারপর আনান আবার বলল, আরে তুমিই বলে দাও, আমি তো পারছি না। মেয়েদের পছন্দের জায়গা কি হতে পারে আমি কিভাবে জানবো? এই তো আরেকটু পরেই বামের দিকে মোড় নেবেন মিজান ভাই। পরের কথাটা রাজিতা কিছুটা জোরে ড্রাইভারকে বলল। গাড়ি থেকে নামতেই আনান দেখতে পেল যে ওরা একটা পুরাতন বাসার সামনে এসে হাজির হয়েছে। আনান রাজিতার হাতটা ধরে এগোতে এগোতে বলল, এইটাই তাহলে আমার বউয়ের পছন্দের সিক্রেট জায়গা? আমার যখনই বাবা মায়ের কথা মনে পড়ে, নিজেকে একা একা লাগে বা মন খারাপ থাকে, এখানে চলে আসি। ওদের দেখলে আমার নিজের বাবা মায়ের কথাটা ভুলে যাই। ওদের সাথে নিজেকেও খুশি রাখার চেষ্টা করি। এত জায়গা থাকতে এটাই তো আমার প্রিয় জায়গা। আমি তখন সবে স্কুলে ভর্তি হয়েছি। স্কুল শেষে বাসায় ফেরার পথে বুঝতে পারলাম যে আমার প্রচণ্ড জ্বর হয়েছে। জ্বরটা হয়তো সকালেই এসেছিল, আমি বুঝতে পারিনি। ঠিক এই জায়গাটায় রাজিতা বাসাটার সামনেই একটা বসার জায়গা দেখিয়ে বলল, ঠিক এই জায়গাটায় আমি এসে বসে পড়ি। তারপর আর কিচ্ছু মনে নেই। পরে জানতে পারি যে এখানে বসার পর জ্বরের প্রকোপে আমি সেন্সলেস হয়ে পড়ি। আর এখানের একটা বাচ্চা আমাকে দেখে লোকজন ডেকে আমাকে হাসপাতালে নিয়ে যায়। তোমার জ্বর নিয়ে বেরিয়েছিলে কেন? আমি তো বুঝতেই পারিনি যে জ্বর হয়েছে। এখনই বুঝতে পারি না, তখন তো আরও ছোট ছিলাম। কথাগুলো বলতে বলতে দুপুরের রোদের মধ্যেই দুজনে ওখানে বসে পড়ল। আনান বলল, তারপর কি হলো? সেটাই ছিল আমার এখানে আসার শুরু। তারপর থেকে আমি যখনই এখানে আসতাম আমার মনটা ভালো হয়ে যেত। আস্তে আস্তে এখানকার তুলি আন্টির সাথে আমার পরিচয় হলো। আরও অনেক এতিম বাচ্চার সাথে পরিচয় হলো। তারা অনেকেই এখন এখান থেকে চলে গেছে। মাঝে মধ্যে আসে, আমার সাথে দেখা হয় মাঝে মধ্যে। এখনও কিভাবে দেখা হয়? মনে করেন যে হয়তো কোনো প্রোগ্রাম হলো আর আমিও আসলাম, ওরাও আসলো। ও আচ্ছা। রাজিতার এমন স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে দেখে আনানের খুব ভালো লাগছে। রাজিতার এই রূপটা আনানের কাছে লুকানো ছিল।
আজ যেন তা নিজের জানান দিচ্ছে। রাজিতা আবার বলল, এখন ওরা 16 জন বাচ্চা আছে। আমি আসলেই ওদের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসি। ওরা অনেক খুশি হয়, আর ওদের হাসি মুখ দেখে আমার নিজেরও ভালো লাগে। আমাদের বিয়ের পরেও কি এখানে এসেছো? না, দেখেছেন, বিয়ের পর আসলেই মানুষ স্বার্থপর হয়ে যায়। শুধু তাই নয়, সুখে থাকলে মানুষ কখনোই দুঃখী মানুষদের আর মনে রাখে না। আজ আমার মন খারাপ হয়েছে, আর অমনি ওদের কথা মনে পড়ে গেল। কয়দিনই বা হয়েছে আমাদের বিয়ে, আর তোমাকে আমি একা ছাড়লে তো আসবে। তা অবশ্য ঠিক। তারপরেও, আচ্ছা, আপনি বলেছিলেন না যে আমাকে গিফট দিতে চান? শুধু বলিনি, দিতেও চাই। তাহলে এই সামনের ওই দোকানটা থেকে 20টা আইসক্রিম নিয়ে আসুন। এতগুলো আইসক্রিম তুমি খেতে পারবে? আপনার আইকিউ তো দেখছি আমার চেয়েও কম। কথাটা বলতেই আনান বুঝে গেল যে রাজিতা নিজের জন্য নয়, বাচ্চাগুলোর জন্য আইসক্রিম আনতে বলছে। আইসক্রিম পেয়ে বাচ্চাগুলো খুব খুশি হয়েছিল। তুলি আন্টি ওদের জোর করে খেতে বসিয়েছিল। অচেনা জায়গায় এমন পরিবেশে আনানের অস্বস্তি লাগলেও রাজি তাকে খুশি করার জন্য খেতে বসেছিল। ট্যাংরা মাছের ঝোল আর মিষ্টি কুমড়ার ভাজি দিয়ে বাচ্চাগুলো কি তৃপ্তি সহকারে খেলো, তা দেখে কেন জানি আনানের চোখে পানি চলে এসেছিল। গাড়িতে বসে রাজিতা বলল, আপনি চাইলে আজ আপনাকে একটা বাস্তব গল্প শোনাতে পারি। একজনের জীবনে ঘটে যাওয়া একদম সত্য ঘটনা। শুনবেন? তুমি বললে সব শুনতে রাজি আছি। গল্পটা তুলি আন্টির। আঙ্কেলের সাথে বিয়ের 5টা বছর ওনাদের খুব সুখেই কেটে যায়। তারপর আন্টির কোল আলো করে একটা ফুটফুটে মেয়ে আসে। আন্টি আদর করে মেয়েটার নাম রাখেন মায়া। মায়ের বয়স 1 বছর না হতেই আঙ্কেল ওনাদের বাসার কাজের মহিলাকে বিয়ে করে বাসা ছেড়ে চলে যান। আন্টি বাচ্চা মায়াকে নিয়ে পুরোপুরি ভেঙে পড়েন। তখন ওনার পাশে কেউ ছিল না। ভাগ্যি শুনে কিছুটা শিক্ষিত ছিলেন, তাই একটা কেজি স্কুলে চাকরি নিয়ে অনেক কষ্টে মায়াকে মানুষ করতে থাকেন। 1 বছর 2 বছর করে কেটে যায় 19টি বছর। মায়া তখন এইচএসসি পরীক্ষার্থী। আর হ্যাঁ, এর মধ্যে মায়া অনেকবার চেষ্টা করেছে ওর বাবাকে দেখার জন্য। এতক্ষণ পর আনান বলে ওঠে, এর মধ্যে মায়ার বাবা একবারও ওদের খবর নেয়নি? না, নিজের মেয়েটাকে দেখতেও ফিরে আসেনি। ওই মহিলাকে নিয়ে অন্য শহরে গিয়ে সংসার পেতেছিলেন। মায়া ছিল তুলি আন্টির একমাত্র সম্বল। তুমি বারবার ছিল বলছো কেন? কারণ এখন আর নেই। আরে আপনি চুপ করে গল্প শুনুন। গল্পের মধ্যে এত কথা বললে গল্প করে মজা পাওয়া যায় নাকি? আমার তো মনে হয় যে গল্প করার সময় গল্পের শ্রোতা মাঝে মধ্যে প্রশ্ন করলেই বরং গল্পটা জমে ভালো। আপনার লজিক আপনিই রাখেন, এখন আমার গল্প শোনেন। কোথায় যেন ছিলাম? আচ্ছা, মনে পড়েছে। মায়ার এইচএসসি পরীক্ষার সামনে ওর মা জানতে পারে যে মায়া একটা ছেলেকে ভালোবাসে। ওরা পালিয়ে বিয়েও করে নেয়। নিজের মেয়ের সুখের জন্য তিনি রাজি হলেও ছেলের পরিবার কিছুতেই মায়াকে মেনে নিত না। যে মেয়ের বাবা নিজের ছোট মেয়ে আর বউকে ফেলে রেখে কাজের মহিলার সাথে চলে গেছে, সে মেয়ে কত ভালো হতে পারে? ব্যাপারটা মায়া কিছুতেই মেনে নিতে পারে না। ও শেষবারের মতো ওর বাবার সাথে দেখা করতে ব্যর্থ হলে সুইসাইড করে নেয়। যখন ওর মা স্কুল থেকে ফিরে মেয়ের ঝুলন্ত লাশ দেখে, নির্বাক পাগলের মতো হয়ে যায়। তবুও ওর বাবা আসেনি। 19 বছর পর এসেছিল মেয়ের মৃত্যু সংবাদ শুনে। শুধু তাই নয়, নিজের মেয়ের খুনের দায় নিজের বউয়ের উপর চাপিয়ে দিতে চাইলে আশেপাশের লোকজন জব্দ করে ওনাকে তাড়িয়ে দেন। শুধু তাই নয়, এই বাড়িটা তুলি আন্টির নামে করে দিতে বলেন। তারপর আস্তে আস্তে 1জন 2জন করে এতিম বাচ্চা জোগাড় করে তাদের দেখাশোনা শুরু করেন তুলি আন্টি। ওনার হাজব্যান্ড আর আসেনি? না মনে হয়। কি পাষাণ রে বাবা! এখন তুলি আন্টি ওদের নিয়েই থাকেন সব সময়। কেউ সাহায্য না করলে ডাল নুন যা হয় তাই খায়। গল্পটা শুনে আনানের খুব খারাপ লাগছে। সারা রাস্তা দুজনে চুপচাপ আসলো। রাজিতা যেন এই 2 ঘন্টায় কাল থেকে ঘটে যাওয়া সব ঘটনা ভুলে গেছে। রাজিতা খুশি দেখে আনান নিজেও অনেক খুশি। রাতে রাজিতাকে পড়তে বসতে দেখে আনান পেছন থেকে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, আমার বউটা যে আজ দেখছি পড়তে বসেছে। সূর্য কি আজ পশ্চিম দিক থেকে উঠেছিল, নাকি আমি স্বপ্ন দেখছি? হাট দিয়ে আনানের মাথাটা সরিয়ে দিয়ে রাজিতা বলল, ঢংবাদ দিয়ে যান এখান থেকে, পড়তে দিন, নইলে নিজেই আবার কাল অপমান করবেন। নিজেই ক্লাস টেস্ট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আবার নিজেই ঢং করছে। পরশু তো পার্টি আছে, আর তার পরের দিন একটু রেস্ট নেবে না, তাই কালকেই টেস্টটা নিয়ে নেব ভাবলাম। যার জন্য করি চুরি সেই বলে চোর, আমি আর চুরিই করব না। কথাটা বললেই দুজনে হাসতে লাগলো। এরপর আনান বলল, তা তোমার ফ্রেন্ডরা যাবে তো? আমি কিন্তু ওদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। ওরা তো অনেকজন, তাই আগে থেকে জানালেই ভালো হবে। চিন্তা করবেন না, 2-1জন বাদে সবাই থাকবে। হাজার হোক, স্যার ইনভাইট করেছে, না গিয়ে উপায় আছে? ভুল বললে, আমি ওদের ইনভাইট করেছি স্যার হিসেবে নয়, দুলাভাই হিসেবে। আর ওরা স্যারের জন্য নয়, ফ্রেন্ডের জন্য আসবে। ওই একই হলো। তোমার জন্য একটা অফার আছে। কি অফার? ওই 16টি বাচ্চার এসএসসি পর্যন্ত পড়ার খরচ আমি দেব। কথাটা শুনেই খুশিতে রাজিতার চোখ চকচক করে উঠল। ও চেয়ার ছেড়ে আনানের সামনে দাঁড়িয়ে বলল, আমি কি সত্যি শুনছি? আপনি সত্যি ওদের পড়ার খরচ দেবেন? আপাতত শুভ ওই 16 জনের, তাও আবার এসএসসি পর্যন্ত। পরের ব্যাপার পরে দেখা যাবে। এখন শুধু তোমার মতামতের অপেক্ষা। রাজিতা আনানকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। তবে এটা কোনো দুঃখের কান্না নয়,
এটা সুখের কান্না। কান্না বিজড়িত কণ্ঠে রাজিতা বলল, আমি যে কি খুশি হয়েছি তা বলে বুঝাতে পারবো না। আমি আগে ভাবতাম যে যারা না চাইতেই সব পায় তারা না পাওয়ার কষ্ট কখনো বোঝে না, কিন্তু আপনাকে দেখে আমার নিজেকে ভুল প্রমাণ করতে ইচ্ছে করছে। আনানও রাজিতার পিঠে হাত দিয়ে বলল, আগেই এত খুশি কেন হচ্ছ? আগে আমার শর্তটা শোনো। আপনার সব শর্ত আমি মাথা পেতে নেব, শুধু একবার বলুন। আপাতত একটা শর্ত মানলেই হবে। কি? আমি আর এই আপনি শুনতে চাইছি না। আপনি শুনলে নিজেকে কেমন পর লাগে। রাজিতা আনানকে ছেড়ে দিয়ে বোকাদের মতো আনানের চোখের দিকে তাকিয়ে বলল, মানে এটাই, তোমার মুখে তুমি ডাকটা শোনার জন্য শুধু কান নয়, হৃদয়টাও আকুপাকু করছে। বলো, আমার শর্তে রাজি? রাজিতা কিছুটা লজ্জা পেয়ে বলল, এটা আবার কি ধরনের শর্ত? বলো, রাজি? তাহলে বলো। আজ না, কাল থেকে। আমি পড়ব এখন। অফারটা কিন্তু আজকের জন্যই শুধু, ভেবে দেখো, নইলে পরে অনুতাপ করেও লাভ হবে না। কথাগুলো বলেই আনান বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুজে রইল। আনান বাচ্চাগুলোকে দেখেই সিদ্ধান্তটা নিয়েছে যে ওদের সাহায্য করবে। এক্সট্রা হিসেবে রাজিতার মুখে তুমি বলা শুনতে পেলে তো মন্দ হয় না। শুয়ে শুয়ে নিজেই নিজের বুদ্ধির তারিফ করতে থাকে। আনানের সাথে কথা বলার পর রাজিতার আর পড়ায় মন বসছিল না। জোর করে একটু পড়ল, তারপর আনানের পাশে গিয়ে শুয়ে পড়ল। অফারটা গ্রহণ করেছ? এখন কিন্তু ঘড়িতে রাত 11টা বেজে 39 মিনিট। তোমার হাতে আর মাত্র 21 মিনিট সময় আছে। এরপর 12টা বেজে গেলেই আরেকটা নতুন দিন শুরু হয়ে যাবে। তখন কিন্তু অফারটা আর থাকবে না, বাকিটা তোমার ইচ্ছে। আনানের কথায় রাজিতা একটু লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, তোমার অফার গ্রহণ না করে উপায় আছে? এত বড় একটা অফার একমাত্র বোকারাই হাতছাড়া করতে পারে। আমি তো আর বোকাদের দলে পড়ি না, তাই অফারটা নিয়েই নিলাম। বলেই লজ্জায় কাচুমাচু হয়ে 2 হাতে মুখ লুকালো রাজিতা। আনানের কলিজাটা মনে হয় ঠান্ডা হয়ে গেল। এক অন্য রকম অনুভূতি। রাজিতা লজ্জায় যেন নড়াচড়া করতেও ভুলে গেছে। কতটা ভালোবাসো আমাকে? এক আকাশ সমান, নাকি এক সমুদ্র সমান, নাকি পাহাড় সমান, নাকি এই পৃথিবী সমান, নাকি এই পুরো মহাবিশ্বের সমান? জানি না। বলছে যেন এইগুলো হচ্ছে ভালোবাসার পরিমাপক। ভালোবাসা পরিমাপ করা গেলে সবাই তা পরিমাপ করেই বলতো। আন্দাজে বলো একটা কিছু, তোমার যা মনে হয় তাই বলো। সবাই তো দেখি তাদের প্রিয় মানুষটার থেকে এটা জানতে চায়। আমিও চাইলাম, ক্ষতি কি? ভালোবাসা কি কোনো বস্তু নাকি যে তা পরিমাপ করা যাবে? আপনি আগে বলুন যে আপনি আমাকে কতটা ভালোবাসেন, তারপর আমি বলছি। ভালোবাসা পরিমাপের জন্য একটা যন্ত্র থাকা উচিত ছিল, তাহলে কে কাকে কতটা ভালোবাসে তা সহজেই বোঝা যেত। এই যেমন ধরো, এখন মেপে দেখতাম যে তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি আমি তোমাকে বেশি ভালোবাসি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, একদম সত্যি সত্যি উত্তর দেবেন, কোনো মিথ্যে চলবে না। আমার আগে অন্য কোনো মেয়েকে ভালোবেসেছেন কখনো? প্রশ্নটা শুনে আনান কিছুটা অস্প্রস্তুত হয়ে গেল। তারপর কথা ঘোরানোর জন্য বলল, এই যে আবার আপনিতে চলে গেছো। তোমার সাথে আর কথা নেই। তোমার লাইফের তুমি হওয়ার জন্য এত বড় একটা অফার করলাম, আর তুমি সেটাকে ব্যবহারই করছো না। এইটা কোনো কথা? আচ্ছা বাবা, সরি, আর হবে না। অপরিচিত কাউকে এত সহজে তুমি করে বলা যায় নাকি? আমি তো তাও চেষ্টা করছি। আচ্ছা, নেক্সট টাইম আর হবে না, মনে রাখার চেষ্টা করব ব্যাপারটা। তোমার কাছে আমি এখনও অপরিচিতই থেকে গেলাম। 2 মাসের বেশি পার হয়ে গেছে। এই সময়টাকে তোমার কাছে এতটাই অল্প মনে হয় পরিচিত হওয়ার জন্য? আর আমি তোমার স্বামী। আরে, আমি তা বলিনি। কথাটা আমি কিভাবে বললাম আর আপনি কিভাবে নিলেন? তাহলে কি বললে মাত্র? তুমি বললে না যে অপরিচিত? আর আবার আপনি? আমি ওভাবে বলিনি। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি চেষ্টা করব মনে রাখার। আর হবে না, দেখবেন। আচ্ছা ঠিক আছে, এবার ঘুমাও। তারপর তাদের নীরবতার জন্য জানান দিচ্ছিল দুজনের প্রতি দুজনের ভালোবাসার। কালো শাড়িতে রাজিতাকে আজ অনেক সুন্দর লাগছে। আনান নিজে রাজিতার জন্য কালো শাড়িটা কিনে দিয়েছে। সেদিন নাকি কালো শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছিল, তাই আজও রাজিতাকে কালো শাড়ি পরতে বলেছিল। আনানের কথা তো আর রাজিতা ফেলতে পারে না। পার্লার থেকে লোক আনতে চেয়েছিল রাজিতাকে সাজানোর জন্য, কিন্তু রাজিতা বলেছে যে ও শিমলা ভাবির কাছেই সাজবে। উনি অনেক সুন্দর সাজাতে পারেন। সন্ধে থেকেই লোকজন আসতে শুরু করেছে। রাজিতা আর আনানের জন্য বর আসন আর কোণে আসন করা হয়েছে। আনানের সেখানে বসে থাকতে বিরক্ত লাগছিল। রাজিতা তখনও আসেনি। রাজিতা পৌঁছতেই সবাই ওর দিকে তাকিয়ে হা হয়ে গেল। সেজেগুজে অনেক সুন্দর লাগছে রাজিতাকে। আনান যেন ওর দিক থেকে চোখ ফেরাতে পারছে না। ওর ফ্রেন্ডরা ওর পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল সবাই। রাজিতাকে দেখতে পেয়েই আনানকে উদ্দেশ্য করে বলে উঠল, এই কি তোর সেই হুড়পড়ি যাকে দেখতে আসার জন্য আমাদের ফোন করে করে মাথা খাচ্ছিলি? তাই তো বলি, আনান আমাদের এত রিকোয়েস্ট কেন করছে? এমন বউকে না দেখিয়ে তোর শান্তি হচ্ছিল না, তাই না? ওদের কথায় আনানের চমক ভাঙল। রাজিতার থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলল, কী সব বলছিস তোরা?
বিয়েতে কোনো প্রোগ্রাম করতে পারেনি বলে তোদের জন্যই প্রোগ্রাম রাখলাম, আর এখন তোরাই এমনভাবে বলছিস। দোস্ত, ওসব বাদ দে। তার আগে বল যে তুই এই মেয়েকে কোথায় পেলি? এর কোনো ছোট বোনটোন আছে নাকি? তাহলে আমরাও একটু চান্স নিতাম। যে মেয়ে এত সুন্দর, তার বোন থাকলে সেও নিশ্চয়ই সুন্দরই হবে। তোরা এবার একটু চুপ থাকবি? খুব তো আমার বউ দেখার জন্য পাগল হয়েছিলি, এবার দেখ। তবে বেশি দেখবি না, নজর লেগে যাবে। নজর যেন না লাগে তার জন্য কি তুই আগে থেকেই কালো শাড়ি পরিয়ে রেখেছিস নাকি? ওই যে দেখিস না, গ্রামে ছোট বাচ্চাদের কালো টিপ দেয় যাতে নজর না লাগে। বলেই সবগুলো হেসে উঠল। আনানের মা রাজিতাকে এনে আনানের পাশে বসিয়ে দিল। দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। আনান কালো রঙের একটা শেরওয়ানি পরেছে। রাজিতা আনানের পাশে বসতেই আনানের এক ফ্রেন্ড বলে উঠল, ভাবির কি ছোট কোনো বোন আছে? না মানে পরিচিত আমার কি? রাজিতা কিছু বলার আগেই আনানের আরেক ফ্রেন্ড বলে উঠল, আরে ভাই, সরাসরি এভাবে কেউ জিজ্ঞেস করে? আচ্ছা, ভাবি ওর কথায় কিছু মনে করবেন না। ওর মাথার একটা তার আসলে ছেঁড়া আছে তো। আপনি এটা বলুন যে আপনারা কয় ভাই বোন, আর আপনি কত নাম্বার? এর মধ্যেই রাজিতার ফ্রেন্ডরাও ওখানে চলে এসেছে। রাজিতার চাচার বাসা থেকেও সবাই চলে এসেছে, শুধু রিমি আসেনি। সবাই আশেপাশেই আছে। রাজিতা খুব অস্বস্তি বোধ করছে। চারপাশে এত লোকজন, অথচ ও পুতুলের মতো বসে আছে। সবাই এসে ছবি তোলায় ব্যস্ত। রাজিতাকে চুপ থাকতে দেখে আনানের প্রথম বন্ধুটি বলল, ভাবি কি আমাদের সাথে কথা বলবে না নাকি? নাকি আনান আগেই মানা করে দিয়েছে যে আমার বন্ধুরা কেউ কিছু জিজ্ঞেস করলে কথা বলবে না? কথাটা শুনেই রাজিতা আমতা আমতা করে বলতে লাগলো, আরে না, তেমন কিছু না। আসলে আমি একাই, আমার আর কোনো ভাই বোন নেই। ঠিক সেই মুহূর্তে সেখানে আনানের মামাতো বোন রুকমা এসে উপস্থিত। রাজিতার কথা শুনে আনানের বন্ধুরা কিছু বলতে যাবে তার আগেই রুকমা বলল, আসলে আমাদের ভাবি সাহেবা এতিম, তার মা বাবাই নেই, ভাই বোন কোথা থেকে আসবে? আনানের এক বন্ধু রুকমাকে উদ্দেশ্য করে বলল, আপনি আনানের বোন? না মানে ওর বউকে যেহেতু ভাবি বললেন সেহেতু বোনই হবেন। ওর কথা শুনে আনানের আরেক বন্ধু বলে উঠল, আরে আনানের বোন আসবে কোথা থেকে? তুই জানিস না ও একাই? ওদের কথা শুনে রুকমা হেসে বলল, আমি আনান ভাইয়ার বোন, তবে আপন নয়, মামাতো বোন। সরি, আপনাদের কথার মাঝে ইন্টারফেয়ার করলাম, কিছু মনে করবেন না। আরে না, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আনানের মামাতো বোন মানে তো আমাদেরও মামাতো বোন। কথাটা বলে আনানের প্রথম বন্ধুটা রুকমার সাথে গল্প জুড়ে দিল। ওদের কথা বলার ফাঁকে আনান রাজিতাকে উদ্দেশ্য করে বলল, তুমি তো দেখছি আজ আমাকে বেহায়া বানিয়ে ছাড়বে। মানে? এত সুন্দর কেন লাগছে? আমি তো চোখ ফেরাতে পারছি না। কেউ খেয়াল করলে নির্ঘাত আমাকে বউ পাগল না হলে বেহায়া বানিয়ে ছাড়বে। আনানের কথা শুনে রাজিতা আনানের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আপনাকেও তো কম সুন্দর লাগছে না। বলেই লজ্জায় চোখটা নামিয়ে নিল। রাজিতার মুখে আনান এই প্রথম প্রশংসা শুনে ভীষণ খুশি হলো। তবে ওর মুখে আবার আপনি শুনে আনান একটু অভিমানী সুরে বলল, আবার? ও সরি, আবার ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আমরা এখন উঠলেই তো পারি। আমার ফ্রেন্ডরাও চলে এসেছে, আর সবাই এসে গেছে। সবার সাথে একটু কথাবার্তা বলি। এমন সং সেজে বসে থাকতে ভালো লাগছে না। কেন? আমার পাশে বসে থাকতেও তোমার বিরক্ত লাগছে, নাকি সবার সাথে কথা না বলতে পেরে খারাপ লাগছে? আমি পাশে আছি অথচ তুমি অন্য সবার কথা চিন্তা করছো। আমরা কি ইচ্ছে করে বসে আছি নাকি? মা যে কেন এইসব ঢং করতে গিয়েছিল? আমার কথা শুনলে তো? সে যা বলবে তাই। সে তোমার শখ পূরণ করতে নাকি এসব করছে? কি সাদামাটাভাবে তোমার বিয়ে হয়েছে, তোমার কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে, এবার পূরণ করো সব। না, আমি বলছিলাম যে সবার সাথে একটু কথা বলে আসতাম। আমি তো জানতামই না যে মা আমার জন্য এত সব করেছে, তাহলে আমি আগেই মানা করে দিতাম। বিরক্ত লাগছে একদম। আচ্ছা, যা হওয়ার হয়েছে বাদ দাও। সবাই এদিকেই আসছে। চুপচাপ নতুন বউয়ের মতো বসে থাকো, কোনো কথা বলতে হবে না আর, সবাই দেখছে। ওদের দুজনের মাঝখান থেকে হঠাৎ শিমলা ভাবি এসে বলল, দেবরজি, আশেপাশে আরও লোকজন আছে, এখন এত গল্প না করলেও চলবে। আপনাদের পার্সোনাল গল্পগুলো আমাদের না শোনালেও চলবে। কথাগুলো শুনে রাজিতা আর আনান দুজনেই খুব লজ্জা পেয়ে গেল। পরে শিমলা ভাবির সাথে আনান তেমন একটা কথা বলে না। সত্যি বলতে আনান সবার সাথেই একটু কথা কম বলে। এরপর শিমলা ভাবি রাজিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার ভাইকে বলেছি তোমাদের রুমটা সাজানোর ব্যবস্থা করতে। সেদিন তো আনান কিছু করতে দেয়নি, তাই আজ আনানকে না জানিয়েই তোমাদের সারপ্রাইজের ব্যবস্থা করেছি। তোমাকে আগে থেকেই জানিয়ে রাখলাম, হাজার হোক আমার যা তুমি। বলেই হাসতে হাসতে ওখান থেকে চলে গেল শিমলা ভাবি। রাজিতার লজ্জায় চোখ একদম মাটির দিকে দিয়ে রেখেছে। শিমলা ভাবি কি বলল তা জিজ্ঞেস করতে যাবে, তখন আনানের ফ্রেন্ডসরা এসে পড়ল। সবার ছবি তোলার হিড়িক দেখে আনান আর রাজিতা দুজনেই অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজিতা একটু ছুট পেতেই লোকজন কম আছে এমন একটা জায়গায় গিয়ে প্রাণ ভরে শ্বাস নিতে লাগল। হঠাৎ ও দেখল যে নিশাদ কারোর সাথে ফোনে কথা বলছে। শুভার ব্যাপারে জিজ্ঞেস করার এটাই উপযুক্ত সময়। মনে মনে এটা ভেবে নিশাদের দিকে এগিয়ে গেল রাজিতা।
তারপর নিশাদের ফোনে কথা বলা শেষ করতেই আশেপাশে দেখে নিয়ে রাজিতা নিশাদকে বলল, ভাইয়া কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? কখন আসলেন? জি ভালো, তুমি? আর দিনকাল ভালোই যাচ্ছে, অনেকক্ষণ হলো এসছি। আর তুমি একবারে এতগুলো প্রশ্ন করে ফেলেছ, সরি। আমিও ভালো আছি। আচ্ছা, নীলা আপুর সাথে দেখা হয়েছে? ও বাসার সবার সাথে দেখা হয়েছে? সবাই ওদিকটায় আছে? কথা হয়েছে তোমার আপুর সাথে, বাকি সবার সাথেও কথা হয়েছে। রিনি আসেনি মনে হয়। নীলা বলল যে ও নাকি অসুস্থ, বেচারি একটু মজা করবে। আর তোমার দেখা হয়েছে সবার সাথে? আমিও দেখা করেছি। আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো, কি জানতে চাও? এতে মনে করার কি আছে? আপনার গার্লফ্রেন্ড কিভাবে মারা গিয়েছিল? না মানে আমার জানার খুব ইচ্ছে। এই বয়সে অবশ্য কোনো কারণ ছাড়া মারা যায়নি, ঘটনাটা জানার আগ্রহ থেকেই বলছি, প্লিজ কিছু মনে করবেন না। গার্লফ্রেন্ড আমার? তাও আবার মারা গিয়েছে? তুমি এসব কি বলছো? আমার তো কখনো কারোর সাথে রিলেশনই ছিল না। কলেজে থাকতে একটা মেয়েকে প্রপোজ করে রিজেক্ট হয়েছিলাম, তারপর ভয়ে আর কাউকে প্রপোজই করিনি, সেখানে রিলেশন? তাহলে শুভা? রাজিতার কথা শেষ হতে না হতেই নিশাদ নীলাকে দেখতে পেয়ে বলে উঠল, আরে তুমি এখানে? আসো, রাজিতাও এখানেই আছে, তোমার কথাই বলছিলাম। কোথায় ছিলে এতক্ষণ? আমি তো একটু আগে দেখলাম সবার সাথে নেই। নীলা হাসি মুখে নিশাদের কথার উত্তর দিলেও রাজিতার সামনে এসে থমথমে মুখে বলল, তুই এখানে কি করছিস? একদম কোনো খিচুড়ি পাকানোর চেষ্টা করবি না, ওর থেকে দূরে দূরে থাকবি। পরের কথাগুলো রাজিতার কানের কাছে মুখ নিয়ে বলল নীলা, যেন নিশাদ শুনতে না পায়। নিশাদের সাথে ওই বিয়ের ব্যাপারে হেল্প করছে, অথচ নীলা এখন ওকেই সন্দেহ করছে। আজীব দুনিয়া, কারো ভালো করতে নেই, সবাই ভুল বোঝে, ভাবতে থাকে রাজিতা। তারপর রাজিতা কিছু বলার আগেই নিশাদ বলল, কিছুই না, আমি এখানেই ছিলাম, আর রাজিতাও এদিকে আসলো, তাই দেখা হয়ে গেল, চলো ওদিকটাই যাই। বলে ওরা ওখান থেকে চলে গেল। নীলার কথাগুলো শুনে রাজিতা বুঝে গেল যে নীলা কি বুঝাতে চাইছে। একটা কথা কিছুতেই রাজিতার মাথায় ঢুকছে না, যে নিশাদের যদি কোনো গার্লফ্রেন্ড না থেকে থাকে, তাহলে শুভাকে? আনান কি ওকে মিথ্যে বলেছে? কিন্তু আনান মিথ্যে কেন বলবে? অন্যদিকে নিশাদের এক্স থেকেও থাকলে সেটা স্বীকার করতে সমস্যা কোথায়? বরং লুকিয়ে রাখলেই তো সমস্যা। রাজিতাকে আনমনা দেখে আনান ওর কানের কাছে মুখ নিয়ে বলল, কি হয়েছে? কেউ কিছু বলেছে? তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? ক্ষুধে পেয়েছে? চলো কিছু খেয়ে নেবে। রাজিতা অতগুলো লোকজনের সামনে থেকে আনানকে কিছুটা আড়ালে নিয়ে যেতে লাগলো। আনান এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছ? সবাই দেখছে। বলেই সবার দিকে হাসি মুখে তাকালো আনান। রাজিতা বুঝতে পারল যে এই শুভার রহস্য জানার জন্য ও পাগলের মতো ব্যবহার করছে। এই শুভার কথা যখনই ওঠে তখনই রাজিতা অন্যমনস্ক হয়ে যায়। নিশাদের গার্লফ্রেন্ড না হলে কে এই শুভা? রাজিতাকে এই ব্যাপারটা জানতেই হবে, নইলে ওর শান্তি নেই। রুমে ঢুকেই আনানের চক্ষু তো চড়ক গাছ, রুমটা ফুল দিয়ে পুরো ভর্তি করে রেখেছে। আনান অবশ্য বাইরে বিরক্তি প্রকাশ করলেও মনে মনে খুশিই হলো। পরে রাজিতার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, যে কে এই শুভা? সারাদিনের ক্লান্তি আর সন্ধে থেকে লোকজনের ভিড়ে রাজিতার মাথা ব্যথা হয়ে গেছে। আনানেরও একই অবস্থা। বাসায় এসেই আগে দুজনে ফ্রেশ হয়ে নিল। আনান রাজিতাকে বলল, মাথা ব্যথার কোনো ওষুধ খাবে? খুব বেশি খারাপ লাগছে? এই ফুলগুলো দেখে মনে হয় তোমার আরও বেশি বিরক্ত লাগছে না? অসুস্থতায় ভালো জিনিসও খারাপ লাগে। আচ্ছা ঘুমিয়ে পড়ো, ভালো লাগবে। রাজিতা একটু অসুস্থ বোধ করলেও ফ্রেশ হয়ে এখন একটু ভালো লাগছে। আনানকে উদ্দেশ্য করে বলল, আরে না, এখন একটু ভালো লাগছে। আসলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। যা বলার কাল বলো, এখন একটু রেস্ট নাও। রাজিতা আনানের বুকে মাথা গুজে বলল, না, আমাকে এক্ষুনি জানতে হবে। শুভাকে? বলেছি তো, নিশাদের এক্স ছিল, মারা গিয়েছে। আচ্ছা, তুমি এই শুভা নিয়েই পড়ে আছো কেন? কারণ নিশাদ ভাইয়া বলেছে যে তার তো কোনো এক্স ছিলই না, উনি নাকি কখনো কোনো সম্পর্কেই জড়ায়নি। আমি কার কথা বিশ্বাস করব বলো? তাই বলে তুমি আমাকে অবিশ্বাস করছো? অবভিয়াসলি নিশাদ মিথ্যে বলেছে। নীলাকে হয়তো ও এটাই বলেছে যে ওর কখনো কারোর সাথে রিলেশন ছিল না। সেখানে তোমাকে যদি ওর এক্সের কথা বলে, তাহলে নীলাও ব্যাপারটা জেনে যাবে, আর এই ভয়েই ও মিথ্যে বলেছে। সরি, আমি ব্যাপারটা বুঝতেই পারিনি। আমি তো উল্টো তোমাকেই অবিশ্বাস করছিলাম। ইটস ওকে, নেক্সট টাইম আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি হবে না, ওকে? এবার কথা না বলে চুপচাপ ঘুমানোর ট্রাই করো, দেখবে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। রাজিতা বলে আনানকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ও শুধু শুধু আনানকে ভুল বুঝছিল। নিশাদ নীলার জন্য ওকে মিথ্যে বলেছে ভেবে একটু খারাপ লাগলো। এত বড় একটা সত্যি নীলার থেকে না লুকালেও পারত। বলে দিলে কি এমন ক্ষতি হতো? একদিন না একদিন তো নীলা জেনেও যেতে পারে, তখন কি হবে? ভাগ্যিস শুভা বেচারি বেঁচে নেই, নইলে নীলার হাতে পড়লে খবর ছিল। কথাগুলো ভাবতে ভাবতে শিউরে ওঠে রাজিতা। পুরো ছুটির দিন রাজিতা আর আনান বাসাতেই ছিল। অন্যান্য ছুটির দিনে একটু বাইরে বেরোয়, নইলে রাজিতার চাচার বাসা থেকে ঘুরে আসে। কিন্তু রাজিতার শরীরটা বেশি ভালো না থাকায় এই ছুটিটা বাসাতেই কাটিয়েছে।
রাজিতার প্রতি আনানের কেয়ার দেখে আনানের মা বাবা ভীষণ খুশি হয়েছেন। ওনারা তো ভয়ে ছিলেন যে ওনাদের পছন্দমতো মেয়েকে আনানের পছন্দ হবে কিনা, কিন্তু এখন দুজনকে দেখে ওনারা খুব খুশি। রাজিতা ক্লাসে ঢুকতেই মালিহা ওর দিকে এগিয়ে এসে বলল, এত দেরি হলো কেন? আমি তো তোকে খুঁজছিলাম। রাজিতা ব্যাগটা নামিয়ে বসতে বসতে বলল, কই দেরি হয়েছে, ঠিক সময় তো এসেছি, আর তুই হঠাৎ আমাকে কেন খুঁজছিস? মালিহা ওর পাশে বসতে বসতে বলল, আরে তুই সুভাষ সম্পর্কে জানতে চেয়েছিলি না? আমি আপুর থেকে শুনেছি, হোয়াট এ ট্র্যাজেডি। মানে? শোন, উনি সুইসাইড করেছিলেন, তাও আবার আমাদের ভার্সিটিতেই, সবার সামনে, ছাদ থেকে ঝাঁপ। ঘটনাটা কল্পনা করতেই গা শিউরে ওঠে। মানে? এমন ঝাপসা না রেখে সোজাসাপটা বল, কিভাবে কি হয়েছিল, আর সুইসাইড কেন করেছিল তা জানিস? আমার আপু যতটুকু বলল তাই তোকে বলছি। শোন, সুভা আমাদের 3 বছরের সিনিয়র হবে হয়তো। আমাদের ভর্তি 2 বছর আগের ঘটনা। আরে ঘটনাটা কি সেটা আগে বল, কবেকার ঘটনা সেটা পরে শুনলেও হবে, আসল ঘটনাটা আগে বল। আরে বাবা সবুর কর, বলছি তো নাকি। সুভা আপু অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দরী ছিল, তবে কারোর সাথে তেমন মিশত না, বন্ধুবান্ধব বেশি ছিল না, আর তেমন কেউ ওনাকে চিনতও না। পড়াশোনা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকত। মালিহা, সুইসাইড কেন করেছিল সেটা বলবি আগে। আরে বাবা বলছি, কথার মাঝে এত ফোড়ন কাটলে কথা শেষ হবে কি করে? আচ্ছা বল। উনি তখন সবে সেকেন্ড ইয়ারে উঠেছে, রোজকার মতো সেদিনও সবার সাথে স্বাভাবিকভাবেই ক্লাস করেছে। ক্লাস শেষে যেখানে ওনার বাসায় যাওয়ার কথা, সেখানে ছাদে কেন গিয়েছিল কেউ জানত না। ওনার তেমন বন্ধুবান্ধবী না থাকায় কেউ তেমন খেয়ালও করেনি। হঠাৎ ছাদ থেকে কিছু একটা ঝুপ করে পড়ার আওয়াজ পেয়ে সবাই নিচে ছুটে আসে। 1জন 2জন করে পুরো ভার্সিটির মানুষ জমা হতে থাকে। 7 তলার উপর থেকে পড়ে মুখটার সাথে সাথে থেতলে যায়, মৃত্যুও সাথে সাথেই হয়। এটুকু বলেই মালিহা চুপ হয়ে যায়। রাজিতার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। একটা অচেনা মেয়ের জন্য ওর চোখ থেকে কেন পানি পড়ল তা রাজিতা বুঝতে পারে না। রাজিতা চোখের পানিটুকু মুছে বলল, তারপর? আর তখনই ক্লাসে স্যার চলে আসলো। পুরো ঘটনাটা শোনার জন্য রাজিতা ছটফট করতে থাকে, আজকের ক্লাসটা যেন শেষ হচ্ছে না। পরে আইনস্টাইন তার আপেক্ষিকতার সূত্রে ঠিকই বলেছে, কোনো কোনো সময় আধ ঘন্টাকেও বছর মনে হয়, আবার কোনো কোনো সময় সারা দিন যাকে কয়েক মিনিট মনে হয়। এখন রাজিতার কাছে প্রতিটা মিনিট এক একটা ঘন্টার মতো লাগছে, সময় যেন কাটছে না। স্যার ক্লাস থেকে যেতে না যেতেই রাজিতা মালিহাকে ক্লাসের বাইরে বারান্দার এক সাইডে নিয়ে যেতে যেতে বলল, এইবার পুরো ঘটনাটা সুন্দর করে বল, তারপর কি হলো, আর কেনই সুভা সুইসাইড করেছিল? মালিহা রাজিতার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই সুভাকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? মেয়েটা তোর কি হয়? আরে আমার কেউ নয়, তবে শুনেছি যে মেয়েটা নাকি আমার মতো দেখতে, তাই তার সম্পর্কে জানার আমার এত আগ্রহ। এইবার বাকি ঘটনাটা বল। ক্লাস শেষ হতে না হতেই ওদের দুজনকে বাইরে আসতে দেখে নেহাও ওখানে চলে এসেছে। নেহা মালিহা রাজিতাকে উদ্দেশ্য করে বলল, কি রে, তোরা ক্লাস শেষ হতে না হতে এইভাবে হুড়মুড় করে বেরিয়ে এলি কেন? তখন থেকে দেখছি যে তোরা কি নিয়ে যেন ফুসুর ফুসুর করছিস, কি হয়েছে আমাকেও বল, আমিও একটু শুনি। মালিহা তখন বলল, সুভা নামের একটা আপুর গল্প করছি, আমাদের ক্যাম্পাসেই পড়তো, সুইসাইড করেছিল। দেখতে নাকি রাজিতার মতো ছিল, যদিও আমি জানি না। নেহা একটু চিন্তা করে রাজিতাকে উদ্দেশ্য করে বলল, রাজিতা, তুই ফার্স্ট ইয়ারে থাকতে আমাকে একদিন বলেছিলি না যে তোকে কেউ শুভা বলে ডেকেছিল? রাজিতার তখন মনে হলো যে সে কোথায় শুভা নামটা শুনেছিল। ভার্সিটিতে ভর্তি হওয়ার কিছুদিন পরেই একটা মেয়ে ওকে শুভা বলেছিল। সেদিন ও এসে ঘটনাটা নেহাকে বলেছিল। সেই মেয়েটা এটাও বলেছিল যে রাজিতাকে নাকি ওই শুভা মেয়েটার মতোই দেখতে, তাই ভুল করে ডেকে ফেলেছে। সেদিন রাজিতা কিছু না বুঝতে পারলেও আজ বুঝতে পারল যে তার মানে আনান ঠিকই বলেছে, শুভা মেয়েটা কিছুটা রাজিতার মতোই দেখতে ছিল। আর এটাও সত্যি যে মেয়েটা মারা গিয়েছে, কিন্তু আনান ওকে পুরো ঘটনাটা কেন জানায়নি? নাকি ঘটনাটাও নিজেই জানে না? তবে বন্ধুর জিএফের এত বড় ঘটনাটা তো ওর জানার কথা, নাও জানতে পারে। নিশাদ তো এখন স্বীকারই করছে না যে ওর গার্লফ্রেন্ড ছিল। সে আবার তার মারা যাওয়ার ব্যাপারে এত ডিটেলস আনানকে জানিয়েছে বলে মনে হয় না। হয়তো শুধু এইটুকু জানিয়েছে যে মারা গেছে। আর আনান তো কারো সম্পর্কে জানতে অত আগ্রহী বলেও মনে হয় না। রাজিতাকে চুপ থাকতে দেখে নেহা আবার বলল, কিরে, মনে নেই তোর? আমার কিন্তু স্পষ্ট মনে আছে, তুই আমাকে বলেছিলি। তা উনি কিভাবে মারা গেছেন? রাজিতা বলল, এইবার মনে পড়েছে। আচ্ছা মালিহা বল, তারপর কি হলো? মালিহা এবার বলতে লাগলো, লাশটা ছাদ থেকে পড়তে দেখেই কয়েকজন ছুটে ছাদে চলে গেল, কেউ ওখানে আছে কিনা তা দেখার জন্য। কিন্তু ছাদে অন্য কেউ ছিল না, আর ছাদ ছাড়া অন্য কোনো তলা থেকে পড়ার কোনো চান্সও ছিল না, কারণ সব তলাতেই স্টুডেন্ট ছিল। তারপর পুলিশ আসলো, ওর পরিবার আসলো, লাশ নিয়ে চলে গেল। পুরো ভার্সিটিতে কয়েকদিন একটা থমথমে পরিবেশ বিরাজ করতে লাগলো। রাজিতা এবার বলল, তার পরিবারে কে কে ছিল জানিস কিছু?
পত্রিকাতে ছাপানো হয়েছিল আর এমনি খবরেও দেখানো হয়েছিল ঘটনাটা। তুই নেটে সার্চ করলেই পেয়ে যাবি। ওর আর কোনো ভাই বোন ছিল না। মা মনে হয় একজন ডক্টর আর বাবা কোনো একটা ব্যাংকের ম্যানেজার ছিল, আমার সঠিক মনে নেই। শুভা ওদের একমাত্র মেয়ে ছিল। একমাত্র মেয়েকে হারিয়ে ওনারা পাগলের মতো হয়ে গিয়েছিল। তার মানে কি উনি আত্মহত্যাই করেছিল? কিন্তু আত্মহত্যাই বা কেন করলো তা জানি না, কিন্তু কারো সাথে ওনার তো শত্রুতাও ছিল না যে হত্যা করবে। সবাই বলাবলি করছিল যে বয়ফ্রেন্ডের সাথে রাগ করে নাকি সুইসাইড করেছিল, কিন্তু ওনার বয়ফ্রেন্ড আদৌ ছিল কিনা সেটাই কেউ জানতো না। আসল কথা, ওনার মৃত্যুটা একটা রহস্যই থেকে গিয়েছিল। সুইসাইড নাকি মার্ডার কেউ বলতে পারছিল না। ফরেনসিক রিপোর্টেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, বলে শেষে আত্মহত্যা বলেই চালিয়ে দিয়েছিল। কিন্তু কিন্তু কি কিছুদিন পর একইভাবে আরেকটা লাশ পাওয়া যায়। সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে, লাশটা ছিল শুভা আপুর এক ক্লাসমেটের। আর রাতে গার্ড দেওয়া অবস্থায় ক্যাম্পাসের সিকিউরিটি গার্ড লাশটা দেখতে পান। তার মানে ওই ছেলেটাও সেমভাবে খুন হয়েছিল? সেটাও কেউ বলতে পারেন, কারণ রাতে তো পুরো ক্যাম্পাস বন্ধ থাকে। আর অত রাতে ছেলেটা ছাদে কিভাবে আর কেন গিয়েছিল তা কেউ জানতো না, আর সেটা কেউ বুঝতেও পারেনি। সবাই ধারণা করছিল যে ওই ছেলেটাই হয়তো শুভার বয়ফ্রেন্ড ছিল। নিজের প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেও সেমভাবে আত্মহত্যা করে। ওই মৃত্যুটা নিয়েও কোনো তদন্ত হয়নি? হয়েছিল, তবে ওগুলো ভার্সিটির অভ্যন্তরীণ ব্যাপার। সুইসাইড না বলে মার্ডার বললে বিভিন্ন ঝামেলায় পড়তে হতো কর্তৃপক্ষকে। এমনিতেও তো দুটো সুইসাইডের কেসে অনেক ঝামেলা চলেছিল ক্যাম্পাসে। ক্যাম্পাসের মধ্যে এইভাবে লাশ পাওয়া নিশ্চয়ই কোনো রহস্য ছিল এতে, সেটা পরে ধামাচাপা দিয়ে দেয়। আপুর কথা এগুলো, আমি বুঝি না এসব কিছু। তার মানে কি ওনারা সত্যিই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল? নেহা বলল, তোকে এসব নিয়ে ইনভেস্টিগেশন না করলেও চলবে। বোঝাই তো যাচ্ছে, লাভ প্রবলেম, একজনের ভালোবাসায় অন্যজনের জীবনদান। কি ভালোবাসা! রাজিতা ওর সাথে একমত হতে পারল না, কারণ ও জানে যে ওই ছেলেটা ওর বয়ফ্রেন্ড ছিল না, ওর বয়ফ্রেন্ড তো ছিল নিশাদ। তার মানে দুটোই কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না হয়তো। রাজিতার ভাবনায় ছেদ করে নেহা বলল, আরে স্যার অলরেডি ক্লাসে চলে গেছে আর আমরা এখানে গল্পে মেতে আছি, তাড়াতাড়ি চল, আনান স্যারের ক্লাস এখন। রাজিতা ওদের সাথে তাড়াতাড়ি করে ক্লাসে চলে গেল। এই নিয়ে আজ আনান নির্ঘাত ওকে জিজ্ঞাসাবাদ করবে যে ক্লাস বাদ দিয়ে কোথায় ছিল। শেষে ওর ক্লাসেই দেরি হয়ে গেল। ক্লাস শেষে আনান রাজিতাকে ওর রুমে যাওয়ার জন্য ইশারা করে চলে গেল। রাজিতা বুঝতে পারল যে ক্লাসে দেরি করে ঢোকার জন্য নিশ্চয়ই লেকচার দেবে, কিন্তু আনানের অফিস রুমে নিশাদকে দেখে রাজিতা অবাক হয়ে গেল। সালাম দিয়ে নিশাদের পাশের চেয়ারটায় বসতে বসতে রাজিতা বলল, আপনি এখানে? কি মনে করে, সব ঠিকঠাক আছে তো? নিশাদ একটু ইতস্ততভাবে বলল, সরি, এভাবে ভার্সিটিতে এসে তোমাকে বিরক্ত করার জন্য। আসলে তোমাকে কিছু কথা বলার জন্য এসেছি। সেদিন তোমাকে মিথ্যে বলার পর থেকে আমার ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমাকে সত্যিটা জানানো দরকার। রাজিতা একটু হেসে বলল, আরে ভাইয়া, সমস্যা নেই, আপনার বন্ধু আমাকে সবটা বলেছে। আপনি নির্ভয় থাকবেন, আমি আপনি আর নীলা আপুর মধ্যে কোনো দেওয়াল তৈরি হতে দেব না। আমি জানি তুমি বলবে না। আসলে আমি নীলাকে বলতাম, কিন্তু ফার্স্টেই ইমপ্রেশন বাড়ানোর জন্য মিথ্যে বলে ফেলেছিলাম। তাই আচ্ছা, সমস্যা নেই, তবে আমি শুধু একটা কথাই জানতে চাই। বলবেন কি? আনান এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিল, এবার মুখ খুলল। রাজিতা, তোমাকে বলেছি না কারো পার্সোনাল ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না? সুভা মারা গিয়েছে অনেক বছর হলো। তুমি বারবার সেই নামটা নিলে নিশাদের পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠবে। তুমি বুঝো না কিছু, পুরনো ক্ষতে আঘাত করতে নেই। রাজিতা এবার বলল, আমি তো শুধু এটা জানতে চাচ্ছিলাম যে সুভা আপু সুইসাইড করেছিল নাকি মার্ডার? আনান বলল, তুমি এসব জানলে কি করে? কোন সব? এই যে সুবাহা কিভাবে মারা গিয়েছিল? আমি তো কিছুই বলিনি এখনো, আমি তো শুধু জানতে চেয়েছি। কেন, আপনি জানেন নাকি? আনান এবার আমতা আমতা করে বলল, আমি জানবো কি করে? নিশাদ এই ব্যাপারে আমাকে কিছু জানায়নি। ও শুধু বলেছিল যে ওর গার্লফ্রেন্ড সুবাহা মারা গিয়েছে। এই নিশাদ এবার ওদের দুজনকে লক্ষ্য করে বলল, তোরা একটু চুপ করত। আর রাজিতা, আমি নিজেরও জানি না যে সেটা সুইসাইড ছিল নাকি মার্ডার, তবে ওর মৃত্যুতে আমি অনেক ভেঙে পড়েছিলাম। সো আশা করি এই নিয়ে তুমি আর কখনো কোনো কথা তুলবে না, আনানকেও জিজ্ঞেস করবে না। ও এই ব্যাপারে কিছু জানে না। আরেকটা কথা, নীলা যেন এই ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। তারপর আরও কিছুক্ষণ গল্প করে রাজিতা ক্লাসে চলে গেল। এরপরে ওর আরও একটা ক্লাস আছে। আনানের আজকের মতো ক্লাস নেওয়া শেষ, তাই ও বসে বসে নিশাদের সাথে গল্প করতে লাগলো। নিশাদ আজ অফিস থেকে ছুটি নিয়ে এখানে এসছে। রাজিতা বেরিয়ে যেতেই নিশাদ আনানকে বলতে লাগলো, তুই রাজিতার থেকে ব্যাপারটা লুকোচ্ছিস কেন? দেখতে পাচ্ছিস না এই বিষয়টা নিয়ে ও কী পরিমাণ ঘাটাঘাটি করছে? সবটা জেনে গেলে তোকেই ভুল বুঝবে। সময় থাকতে সবটা ওকে জানিয়ে দে, এখনও দেরি হয়নি, পরে পস্তাতে হবে।
নিশাদের কথা শুনে আনান বলল, আমি তো ওকে এর আগে অনেকবার জানাতে চেয়েছি, কিন্তু ওর সামনে গেলেই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। মনে হয় রাজিতা সবটা জানতে পারলে আমাকে ভুল বুঝবে। ও কেন তোকে ভুল বুঝবে? তুই কাউকে ভালোবাসতি আর সে মারা গেছে, এতে তোর দোষটা কোথায়? আমি কাউকে ভালোবাসতাম, এটা দোষের নয় হয়তো। সে মারা গেছে, এটাও দোষের নয় হয়তো। কিন্তু কি? সমস্যা তো একটাই, ওদের দুজনের চেহারায় অনেকটা মিল আছে। আরে এতে প্রবলেমটা কোথায়? বুঝিয়ে বলবি আমাকে? তুই কিছুই বুঝতে পারছিস না? সুবাহা দেখতে রাজিতার মতো ছিল, আর আমি সুবাহাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম। এটা রাজিতা শুনে কি অত সহজেই মেনে নেবে ভেবেছিস? ও এটা ভেবে বসে থাকবে যে সুবাহার মতো দেখতে বলেই আমি ওকে ভালোবেসেছি। সত্যি কি তাই? না মানে সুবাহার মতো দেখতে বলেই কি তুই রাজিতাকে বিয়ে করেছিস? নিষাদ, আর কেউ জানুক আর না জানুক, তুই তো জানিস যে রাজিতাকে আমি কোন সিচুয়েশনে বিয়ে করেছি। তারপরেও তুই এটা কিভাবে বলতে পারলি? তুই আমার কাছেও লুকাবি? সত্যকে চাপা রাখতে হয় না, কারণ তার নিজেই নিজের পথ খুঁজে নিয়ে একদিন না একদিন বেরিয়ে আসে। আমি মানছি যে পা নষ্ট হওয়ার নাটকটা আমি রাজিতাকে পাওয়ার জন্যই করেছিলাম। হ্যাঁ, তখন সুবাহার মতো দেখতে জন্যই আমি ওকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। কিন্তু বিশ্বাস কর, এই কয়দিনেই আমি রাজিতাকে ভালোবেসে ফেলেছি। সুবাহার মতো দেখতে বলে নয়, আমি রাজিতাকেই ভালোবেসে ফেলেছি। ও যখন আমার পাশে থাকে মনে হয় পুরো পৃথিবীটাই আমার। ও যখন কথা বলে তখন মনে হয় যেন ওর এই কথা সারা জীবন শুনলেও একটুও বিরক্ত হব না। ওর মুখে হাসি দেখলে মনে হয় পুরো পৃথিবীটাই যেন আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছে। আর ওর চোখে পানি দেখলে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে। তাহলে তুই ওকে সত্যিটা কেন বলে দিচ্ছিস না? ভয়ে। রাজিতাকে আমি হারাতে পারবো না। সুবাহাকে হারিয়েছি, এখন রাজিতাকে হারালে আমি বেঁচেই থাকতে পারবো না। সুবাহার মৃত্যুর পর হয়তো আল্লাহ আমাকে রাজিতার জন্যই বাঁচিয়ে রেখেছিল। সুবাহাকে হারিয়ে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তুই তো দেখেছিস সব দেখেছি জন্যই বলছি, রাজিতাকে সব সত্যিটা বলে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি। আরে আমি কম চেষ্টা করেছি, কিন্তু রাজিতাকে হারানোর ভয় আমাকে কুড়ে কুড়ে খায়। ওকে সবসময় চোখে চোখে রাখি। মনে হয় যেন চোখের আড়াল হলেই বুঝি সুবাহার মতো রাজিতাও আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাবে। আর সুবাহার কথা শুনলেও হয়তো কাঁচের মতো টুকরো টুকরো হয়ে যাবে। আমি ওকে কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু ওর থেকে সত্যিটা লুকিয়ে তুই আরও বড় ভুল করছিস। যেদিন ও পুরো সত্যিটা জানতে পারবে, সেদিন ও সত্য জানার থেকে বেশি কষ্ট কোনটায় পাবে জানিস? কোনটায় কষ্ট পাবে? তুই কাউকে ভালোবাসতি সেটাই না যতটা কষ্ট পাবে, তার চেয়ে বেশি কষ্ট পাবে এটা ভেবে যে তুই ওর থেকে এতগুলো সত্য গোপন রেখেছিস। তুই আর আমি ছাড়া এই সত্যগুলো আর কেউ জানে না, বিলিভ মি। কিন্তু তাই বলে তুই ওর কাছে গোপন রাখবি? কথাগুলো শুনেই আনান 5 বছর আগের সময়টাই চলে গেল। নিশাদের এক কাজিনের বিয়েতে সুবাহাকে প্রথম দেখে আনান। তখন সবে অনার্স শেষ করে মাস্টার্স ভর্তি হয়েছে। সুবাহাকে দেখেই যেন আনান নিজেকে আর ধরে রাখতে পারে না। সিঙ্গেল লাইফের অবসান ঘটাতে অনেক বেগ পেতে হয়েছিল আনানকে, কারণ সুবাহা অন্যান্য সাধারণ মেয়ের মতো ছিল না।